Bhoot FM. The night comes alive with Grameenphone. তো প্রথম যে ঘটনাটি সেটি একটা ইমেইল, এবং ইমেইলটা আমি পড়ছি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাইফ রাতুল লিখছি মুন্সিগঞ্জ থেকে। 1 মাস আগে আমার এক আত্মীয়ের কাছে শোনা একটি ঘটনা আজ শেয়ার করতে যাচ্ছি। আত্মীয়টি গত মাসে আমাদের এখানে বেড়াতে এলে ভূত প্রেতের প্রসঙ্গে এক পর্যায়ে তিনি তার দাদার সাথে ঘটা একটি ঘটনা আমাকে বলেন। বলে রাখা ভালো, আমার সেই আত্মীয় মুন্সিগঞ্জেই থাকেন এবং এটি তাদের এলাকার অনেক বিখ্যাত একটি ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। বেশ আগের কথা, 1960 থেকে 62-র মধ্যে একটা সময় হবে। আমার দাদার নাম ছিল আলী মিয়া এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মাঝবয়সী লোক, ভীষণ সাহসী। একবার তার ফসলের মাঠে পাখিদের ভীষণ উপদ্রব বিরক্ত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন মাঠে একটা কাকতাড়ুয়া দাঁড় করাবেন। যেই ভাবা সেই কাজ। ঘর থেকে পুরনো একটা শার্ট আর লুঙ্গি এবং আরো কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে বানিয়ে ফেললেন বেশ লম্বা চওড়া একটা কাকতাড়ুয়া। পরদিন সেটা মাঠে বসিয়েও দিলেন। ভালো ফলও পেলেন এটা করে, কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কাকতাড়ুয়াই তার জন্য এক সময় এক বিশাল ভয় হয়ে দাঁড়াবে। প্রথম 7 দিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। ঘটনা ঘটল 8ম দিন রাতে। তিনি এমনিতে প্রতিদিন ভোরে মাঠে গেলেও ওই দিন ফজরের আগেই ঘর থেকে উঠে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মাঠে সেচ কাজের জন্য নালা কাটা সহ আরো অনেক কাজ ছিল সেদিন, তাই আগে ভাগে কাজে নেমে পড়তে হবে। তিনি এরকম জলদি বেরিয়ে পড়েছিলেন এই কারণেই। গভীর রাতে সেই গ্রাম্য পথ পাড়ি দিয়ে তিনি এক সময় তার মাঠে পৌঁছালেন। আকাশে তখনও চাঁদ ছিল এবং যে চাঁদের আলোয় প্রায় পুরো মাঠটাকেই ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ মাঠের একদিকে চোখ পড়তেই তিনি খুবই অদ্ভুত কিছু একটা খেয়াল করলেন। তিনি দেখতে পেলেন বেশ দূরে তার মাঠের প্রায় শেষ প্রান্তে কেউ একজন দৌড়াচ্ছে। চোট্টর ভেবে তিনি রাস্তায় ঢাল বেয়ে জলদি তার জমিতে নামলেন এবং কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো মতো ব্যাপারটা খেয়াল করার চেষ্টা করলেন। তো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বুঝতে পারলেন ওই লোকটা একটা নির্দিষ্ট জায়গার ভেতরেই গোল হয়ে দৌড়াচ্ছে এবং লোকটা বেশ লম্বা। তখন তিনি আরো একটু সামনে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে দেখার চেষ্টা করলেন। আরো একটু কাছে যাবার পর তিনি দেখতে পেলেন যেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। সম্পূর্ণ কল্পনাতীত একটি ব্যাপার। তিনি দেখলেন ওটা কোনো মানুষ নয়, ওটা সেই কাকতাড়ুয়া, তার নিজের হাতে বানানো সেই কাকতাড়ুয়া। সেটা একরকম বাতাসে ভেসে ভেসে ওই জায়গাতে গোল হয়ে ঘুরছে। তিনি তখন আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলেন না। দ্রুত পিছন দিকে হাঁটা ধরলেন। মাঠের যে জায়গায় তিনি কাকতাড়ুয়াটিকে দাঁড় করিয়ে রেখেছিলেন ওই জায়গাতে চোখ গেলে উনি দেখলেন সেখানে কাকতাড়ুয়া নেই। হয় এবার তাকে আরো জোরে সরে চেপে ধরলো। তিনি একরকম দৌড় লাগালেন বাড়ির দিকে। বাড়িতে ফেরার পর স্ত্রী এত জলদি ফিরে আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, শরীরটা হঠাৎ খুব খারাপ লাগায় ফিরে এলাম, সকালে মাঠে যাব। সকাল হওয়ার পর তিনি মাঠে গেলেন এবং কাকতাড়ুয়াটিকে ঠিকঠাক জায়গাতেই আবিষ্কার করলেন। পরে তার রাতের ঘটনা তিনি কিছু বন্ধুদের সাথে শেয়ার করলে সব শুনে বন্ধুরা বলল, এটা তো চোখের ভুল, হঠাৎ করে এত রাতে ঘুম ভেঙে ওঠে আশায় এমন দেখেছিস। বন্ধুদের কথা উনি মেনে নিলেন, কিন্তু তবুও ওনার মনের কোথাও একটা খটকা রয়েই গেল। পরের 2 দিন উনি স্বাভাবিক মতোই ভোরে মাঠে গেলেন এবং আর অদ্ভুত কিছুই তার চোখে পড়ল না। তাছাড়া ভোরের ওই সময়টা আশেপাশে প্রায় সব মাঠেরই কৃষক চলে আসে। তখন অদ্ভুত কিছু অভিজ্ঞতা করার কোনো সম্ভাবনা এমনিতেই কম। এদিকে 2 দিন পার হয়ে গেলেও তিনি ওই রাতের ব্যাপারটা কোনোভাবেই তার মাথা থেকে দূর করতে পারছিলেন না। যদি তিনি সে রাতে সেটা ভুল দেখে থাকেন, তবুও তো সেটা তিনি দেখেছেন যেভাবেই হোক। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবারও একবার ওরকম রাতেই মাঠে যাবেন। এই খটকা নিয়ে তিনি আর থাকতে পারছিলেন না। দিনে দুপুরেও এখন কাকতাড়ুয়াটির দিকে তাকালে ওনার কেমন যেন লাগে। পরের দিন রাতে তিনি অনেক জলদি ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর আগে স্ত্রীকে বলে রাখেন ফজরের 1 ঘন্টা আগে যেতে তাকে ডেকে তুলে দেওয়া হয়। গভীর রাতে তার ঘুম আপনা আপনি ভেঙে যায় এবং তিনি আর দেরি না করে বেরিয়ে পড়েন একটা হ্যারিকেন আর যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে। তিনি মাঠে পৌঁছলেন। সেদিনও আকাশে চাঁদ ছিল। চাঁদের আলোয় ঝকঝকে পরিষ্কার মাঠটায় তিনি চোখ বুলিয়ে নিলেন। সবকিছুই স্বাভাবিক। কাকতাড়ুয়া ঠিক জায়গাতেই আছে, শুধু বাতাসে একটু দুলছে। তার মনে আর কোনো ভয় রইল না। তিনি কাজে নেমে পড়লেন। তখন কত রাত বা ফজরের আর কতটা সময় বাকি তা তার জানা। তিনি এক মনে কাজ করে চলছেন। হঠাৎ একটা আওয়াজ তার কানে এসে ধাক্কা খায়। কিছু একটা নড়ার আওয়াজ। আওয়াজটা পেছন দিকে থেকে এসেছে। তিনি পেছনে ঘুরে তাকালেন এবং স্বাভাবিকভাবেই কাকতাড়ুয়ার দিকে তার চোখ চলে যায়। অস্বাভাবিক কিছুই তিনি খুঁজে পেলেন না। ভাবলেন ভুল শুনেছেন অথবা ইঁদুর টিঁদুরের আওয়াজ হবে হয়তো।
তিনি আবার কাজে মনোযোগ দিলেন এবং ঠিক তখনই আবার সেই শব্দ, কিছু একটা যেন নড়ে উঠল। পেছনে ঘুরে তিনি আবারও কাকতাড়ুয়ার দিকে তাকালেন। এবার তিনি দেখলেন কাকতাড়ুয়া একটু অন্যদিকে ঘুরে আছে, বাতাসেই ঘুরে আছে, এমনটা বোঝালেন তিনি নিজেকে। কিন্তু তিনি খুব ভালো করে জানতেন যে এই হালকা বাতাসে এত শক্তভাবে বাঁধা কাকতাড়ুয়া ঘুরে যাবার কথাই না। তবু এই সান্ত্বনাটুকু আঁকড়ে ধরে তিনি ওই সময়টা পার করে দিতে চাচ্ছিলেন। সামনে ঘুরে তিনি আবারও তার কাজে মনোযোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু না, মন তার আর মাঠে টিকছে না। ভাবলেন বাসায় চলে যাবেন, আর ঠিক তখনই সেই শব্দটা আবার ফিরে এলো। আর সেই শব্দ চলল বেশ কিছুক্ষণ ধরে, এবং যখন শব্দটা চলছিল তখন উনি ওনার সামনের দিকের মাটিতে চাঁদের আলোয় দেখতে পেলেন যে কাকতাড়ুয়ার ছায়াটা আস্তে আস্তে বেশ বড় আকার ধারণ করছে, যেন যেন সেটা তার কাছে আসছে। ওনার বুকের ভেতর কেমন যেন কামড় দিয়ে উঠল। নিজেকে বোঝাতে চাচ্ছিলেন যে না, আমি অবশ্যই ভুল দেখছি, আমি ভুল দেখছি, কিন্তু না, তিনি স্পষ্ট তার পেছনে কারো এই মাত্র এসে দাঁড়ানোর অনুভূতি পেলেন। মনের সব শক্তি সঞ্চার করে তিনি পেছনের দিকে ঘুরলেন, আর যা দেখলেন এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন তার এক হাতের কম দূরত্বে পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে সেই নিজ হাতে বানানো কাকতাড়ুয়া। ভয়ে একেবারে পুরোপুরি ক্রাশ করে ফেললো তাকে। তার মনে হতে লাগলো এই বুঝি তার কলিজাটা গলা দিয়ে বেরিয়ে আসবে। কোন রকমে তিনি উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলেন। কোন দিকে দৌড়াচ্ছেন তিনি জানেন না, কতক্ষণ দৌড়াচ্ছেন তাও ওনার খেয়াল নেই। শুধু খেয়াল আছে জ্ঞান হারানোর আগে তার কানে ফজরের আজান ভেসে এসেছিল। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার আশেপাশে অনেকগুলো পরিচিত মুখ, তার বন্ধুরা, তার পরিবারের সদস্যরা, তার কয়েকজন প্রতিবেশী, সবাই কি হয়েছে জানতে চাইলেন। তিনি রাতের ঘটনার আদ্যপান্ত বললেন। পরে তখনই তাকে নিয়ে কয়েকজন তার মাঠে যায়। সেখানে গিয়ে তারা কাকতাড়ুয়াটিকে ঠিকঠাক জায়গাতেই দেখতে পায়। তার এক বন্ধু কাকতাড়ুয়াটির কাছে গিয়ে ভালো মতো নাড়িয়ে দেখতে থাকে, না, সবকিছু ঠিকই আছে। কাকতাড়ুয়াটা বেশ শক্তভাবে মাটিতে আঁকড়ে ধরে আছে। পরে হুজুরকে খবর দিয়ে আনানো হলো। সবকিছু শোনার পর হুজুর ভালো করে কাকতাড়ুয়াটিকে পর্যবেক্ষণ করলেন এবং আলিমিয়াকে জিজ্ঞেস করলেন, এই শার্ট আর লুঙ্গি কোত্থেকে নিয়েছেন? উত্তরে আলিমিয়া বললেন, সব ঘর থেকেই নেন, শুধু শার্টটা কয়েক মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার সময় ওই জায়গায় মাটিতে আটপোতা অবস্থায় পেয়েছি। কথাগুলো বলতে বলতে আলিমিয়ার শার্টটা খুঁজে পাওয়ার জায়গাটা আঙুল দিয়ে সবাইকে দেখাচ্ছিলেন। এটা সেই জায়গা যেখানে সেই রাতে কাকতাড়ুয়াটিকে গোল করে ভেসে থাকতে দেখেছিলেন। তখন হুজুর বললেন, হয়তো এই শার্ট কোনো মৃতদেহের গায়ে ছিল, অথবা কোনো মৃত মানুষের সাথে এই শার্ট কোনোভাবে সম্পর্কিত, যার কারণে সব ঘটছে। এটা বলে হুজুর কাকতাড়ুয়াটিকে পুড়িয়ে ফেলার পরামর্শ দিলেন এবং সেদিনই কোনো এক সময় কাকতাড়ুয়াটিকে পুড়িয়ে ফেলা হলো। এরপর সবকিছুই একদম স্বাভাবিক হয়ে গেল। তিনি আগের মতো মাঠের কাজ করতে থাকলেন এবং এই ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। এভাবে মাস কেটে গেল। হঠাৎ একদিন রাতে তিনি টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে গিয়ে দেখেন সে কাকতাড়ুয়া তার বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি জলদি ঘরের দরজা বন্ধ করে দেন। দরজা লাগানোর আওয়াজে তার স্ত্রী জেগেও গেলে তিনি তার স্ত্রীকে বলেন, বাইরে কাকতাড়ুয়া। এটা শুনে তার স্ত্রী জানালা দিয়ে বাইরে উঠানের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। একসময় আলিমিয়া প্রায় রোজ রাতেই সেই কাকতাড়ুয়াটিকে দেখতে থাকেন এবং তার বাড়ির উঠোনে বা ঘরের জানালার পাশে দেখেন যে সেই কাকতাড়ুয়াটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার স্ত্রী এমন কিছুই কখনো দেখেননি। আস্তে আস্তে এই ব্যাপারটা গ্রামে জানাজানি হয়ে যায়। একসময় দিন দুপুরেও কাজের মাঝে তিনি কাকতাড়ুয়াটিকে দেখেন তার মাঠের মাঝখানে এখানে ওখানে দাঁড়িয়ে আছে। যখনই তিনি এরকমটা দেখতেন তখনই সঙ্গে সঙ্গে চিৎকার করে আশেপাশের কৃষকদের বলতেন, দেখো দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? কিন্তু উনি বাদে আর কেউই এরকম দেখতো না। তারা তাকে শান্ত করে বাড়ি দিয়ে যেত। একটা সময় সবাই ধরেই নিলেন আলিমিয়া পাগল হয়ে গেছে। কবিরাজ, ঝাড়ফুঁক, কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, বরং ব্যাপারটা আরো বেড়েই চলল। তিনি ঘরে বা বাইরে কোথাও একা থাকতে পারতেন না। তার মনে হতো তিনি একা হলেই কাকতাড়ুয়া তাকে মেরে ফেলবে, যদিও তিনি কাকতাড়ুয়াটিকে কখনোই তার ঘরের ভেতরে দেখেননি। এভাবেই চলতে থাকে অনেক বছর এবং এক সময় তিনি পুরোপুরি উন্মাদে পরিণত হন। চাষবাসের কাজও বাদ দিয়ে দেন। তিনি সারাদিনই বিড়বিড় করে কাকে যেন গালি দিতে থাকেন। তার সেসব কথা কেউ বুঝতে পারত না, শুধু যা ভাবি না এই কথাগুলো বোঝা যেত। কৃষক আলিমিয়া এর পরও অনেক বছর জীবিত ছিলেন, কিন্তু তিনি কখনো আর সুস্থ হতে পারেননি। তিনি তার মৃত্যুর দিন সন্ধ্যায়ও সেই কাকতাড়ুয়াটিকে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন বলে দাবি করেছেন। তো এটাই ছিল ঘটনা। আশা করি আপনার শ্রোতাদের এটা ভালো লাগবে। ঘটনাটা কতটা অনুভব করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন সেটা পরের ব্যাপার। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে যে নিরাপদ রাখার জন্য জমিকে যে কাকতাড়ুয়াটিকে স্থাপন করা হচ্ছিল, কাকতাড়ুয়া দেখতে কিন্তু
খুব সুবিধার না। আপনারা যারা দেখেছেন তারা জানেন যে মানে এটা রাতের বেলায় দেখলে কেউ যদি না জানেন যে এখানে কাকতাড়ুয়া আছে, এমনিতে যে কেউ ভয় পেয়ে যাবে। এই কাকতাড়ুয়া যখন মুভ করা শুরু করে এবং একটা মানুষকে উন্মাদে পরিণত করে, আপনি নিজেই চিন্তা করে দেখুন যে এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাকতাড়ুয়াটির যেইখানে থাকার কথা এটি সেখানে থাকে না, এটি অন্য কোথাও দেখা যায়। এখন আপনার ঘরের মধ্যে বা ঘরের বাইরে বা আপনার পরিচিত জায়গায় যদি জমি থেকে উঠে আসে একটি কাকতাড়ুয়া, ভয় লাগবে কিনা বলুন? আর সেটি যদি হয় রাত, তাহলে কেমন লাগবে? আপনার যদি মনে হয় কাকতাড়ুয়ার মতো একটা জিনিস আপনাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে, তাহলে কেমন হয়? আমরা শুনি যে আমরা নানা রকমের যে পুতুল দিয়ে অনেক কিছু করে, কাকতাড়ুয়া তো অনেকটা ওইরকমই কিছু একটা না? তো এটা যদি আপনার সামনে আসে, এটা পুতুল যেরকম সুন্দর সেটার মধ্যেও একটা ভয়ের ব্যাপার যেমন থাকে, সেই ঠিক একইভাবে কাকতাড়ুয়া তো ভয়ঙ্কর, পুতুলের মতো সুন্দর। তো এই জিনিসটা আমার কাছে, এই ঘটনাটা খুবই অদ্ভুত মনে হয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করেছি। যাচ্ছি নেক্সট ঘটনায়। এটি একটি ইমেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। নানা ঝামেলার কারণে লিখে ওঠার সময় পাই না। অবশেষে আজকে সুযোগ হলো। আমি সাইফুল ইসলাম, আমার হোম টাউন গাজীপুর, জেলা শ্রীপুর, উপজেলা কোনো এক গ্রামে। সঙ্গত কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই ঘটনাটি লিখে পাঠাচ্ছি, পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের সাথে ঘটেছে। তিনি পেশায় একজন ডক্টর। তিনি সম্বোধন বলছি কারণ তিনি আমার 8 থেকে 10 বছরের সিনিয়র। ওনার বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জেলায়। তো তিনি আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমি সেভাবেই শেয়ার করছি। আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নতুন জায়গা, নতুন মুখ, আগে কখনো দেখিনি, সবকিছু ভালোভাবে চিনি না। আমি একটা হোস্টেলে উঠেছিলাম। সেখানে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়। আমরা 4 জন বন্ধু একসাথে এক রুমে থাকতাম। দিনটি ছিল 2012 সালে দুর্গাপূজার নবমীর দিন। পুরো হোস্টেল ফাঁকা, কেননা পুরো 6 দিনের ছুটি ছিল। আমাদের 4 জনের মধ্যে আমরা 2 জন কোথাও যাইনি। আমাদের রুমটা ছিল 3 তলায়। রাত তখন 2:30। হঠাৎ দরজায় কর্নারার শব্দে আমার ঘুম ভেঙে যায়। কেউ আমার নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম। কর্নারার শব্দ অনেক তীব্র ছিল। আমি এক লাফে উঠে বসলাম। আমার সাথে থাকা বন্ধুটিকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই বাধ্য হয়ে আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি আমি রুম থেকে বের হলাম। তখন কিছুটা ভয় পেলাম, কারণ পুরো করিডোরে আমি কাউকে দেখতে পেলাম না এবং করিডোরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভালোভাবে দেখে নিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুটা অবাক হলাম, এত রাতে কেই বা আমার নাম ধরে ডাকলো। আমি আর কিছু না ভেবে রুমে ফিরে আসলাম। এ ব্যাপারে কাউকে কিছু বললাম না। পরের দিন ছিল দশমীর দিন, তাই আমরা 2 বন্ধু মিলে বিসর্জন দেখতে গিয়েছিলাম। রাত 10টার আগেই হোস্টেলে ফিরে আসলাম। তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। হঠাৎ গত রাতের মতো কর্নারার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকের শব্দটা ছিল শান্ত প্রকৃতির। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে কেউ একজন উত্তর দিল, আমি হামিদ চাচা। এই হামিদ চাচা হলেন আমাদের হোস্টেলের কেয়ারটেকার। আমি তখন দরজা খুলে বাইরে বের হয়ে জিজ্ঞেস করলাম, কি দরকার? উনি জানালেন, বড় স্যার আমাকে এক্ষুনি ওনার চেম্বারে ডেকে পাঠিয়েছেন। কথা বলার সময় আমি খেয়াল করলাম হামিদ চাচাকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে। ওনার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। উনি এটুকু বলেই তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু অবাক হলাম। এটা ভেবেছে বড় স্যার তো আরো 2 দিন পরে আসার কথা, কারণ যাওয়ার দিন আমাদের বলেছিলেন ওনার আসতে 2 দিন দেরি হবে। তারপর কিছু না ভেবে ওনার চেম্বারে গেলাম। বড় স্যার বলেন ওটি করতে হবে। কোন নার্স না থাকায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে ডেকেছেন। আমি আর কিছু না বলে ওনার সাথে সাথে ওটি রুমে গেলাম। উনি আগে থেকে রেডি হয়েছিলেন এবং আমাকে ড্রেস পরে নিয়ে আসতে বললেন। আমি রেডি হয়ে এসে দেখি ওটি স্যার রুমে, স্যার নেই। আমি দেখলাম বেডে কেউ একজন শুয়ে আছে, আর সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে গিয়ে কাপড়টা সরিয়ে দিলাম। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বেডে হামিদ চাচার লাশ পড়ে আছে। তার মুখটা বিভৎস হয়ে গেছে। কেউ দেখলে ভয় পাবে, যে কেউ দেখলে ভয় পাবে। এই দৃশ্য দেখে ভয়ে আমার শরীর ঘামতে শুরু করে। আমি তাড়াতাড়ি ওটি রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গিয়ে দেখি দরজা খুলছে না। আমি আরো ভয় পেলাম। আমি বোঝাতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। ঘামে আমার শরীরের অধিকাংশ ভিজে গেছে। অনেক চেষ্টার পর দরজা খুলতে সক্ষম হলাম। বের হয়ে আমি সোজা বড় স্যারের চেম্বারে গেলাম। গিয়ে দেখি কেউ একজন চেয়ার পেছনের দিকে ঘুরিয়ে বসে আছে। আমি স্যার বলে ডাক দিতেই সামনের দিকে ঘুরলো। তারপর আমি যা দেখলাম সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখলাম সেই সবুজ রঙের ড্রেস পরা একটা দেহ
চেয়ারে বসানো, কিন্তু মাথা নেই, গলা বেয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পর আমি আর স্থির থাকতে পারিনি, স্যারের চেম্বারে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। পরের দিন সকালে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। আমার পাশে আমার বন্ধু বসেছিল। সে বলল সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে স্যারের চেম্বারে গিয়ে আমাকে দেখে যে আমি পড়ে আছি। তারপর আমাকে রুমে নিয়ে আসে, আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আমি তাকে আমার সাথে ঘটা পুরো ঘটনা বলি। তারপর সে আমাকে যেটা জানালো সেটা শোনার পর আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। সে বলল গতকাল রাতে বড় স্যার এবং হামিদ চাচা একই বাসে করে আসছিলেন, আর সেই বাস অ্যাক্সিডেন্ট করে। এতে তারা উভয়ই ঘটনাস্থলে মারা যায়, আর জানালার গ্লাসে চাপ লেগে স্যারের মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু হলো না। এরপর থেকে পুরো ঘটনাটি আমি স্বপ্নে দেখতাম আর চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতাম। আমাকে নিয়ে আমার বন্ধুরা খুবই দুশ্চিন্তায় ছিল। তারও 4-5 মাস পর আমি টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাই। এরপর আমার সাথে আর কিছু ঘটেনি। আমি আজও জানতে পারিনি কেন আমার সাথে এমন ঘটেছিল, আর আমি কখনোই জানার চেষ্টাও করিনি। কিছু কিছু ঘটনার রহস্য থাকাই ভালো। এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে ঘটনাটি অনেকটাই ভয়ঙ্কর লেগেছে। প্রথমবার লিখছি, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি 2019 সালের এসএসসি পরীক্ষার্থী। আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো এই হলো ঘটনা, এবং এই ঘটনাটি এরকম হয়তো কাছাকাছি ঘটনা আপনারা শুনেছেন, বাট এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং এই ঘটনাটি খুবই অন্যরকম। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং আমাদের প্রথম অতিথি আপনারা এর আগে এসছেন। উনি তিনি আমাদেরকে আজকে যে ঘটনাটা শোনাবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, ধন্যবাদ রাসেল ভাইকে আবার ইনভাইট করার জন্য। আমি আবু সাইদ বলছিলাম, আসছি খিলগাঁও, ঢাকা থেকে। তো সরাসরি আমি আমার ঘটনা চলে যাচ্ছি রাসেল ভাই। জি, আসলে ঘটনা শুরু করার আগে ঘটনার সহজে বোঝার জন্য আমি কিছু বিষয় আগে একটু উল্লেখ করতে চাই। আমার এই ঘটনাটা যাকে ঘিরে বা যে চরিত্রটাকে ঘিরে, তার নাম মুনির, এবং তার অনেকটা সময় একটা হোস্টেলে কাটে। তো হোস্টেলটার একটু বর্ণনা বা হোস্টেলটার একটু পূর্ব ইতিহাস একটু বলে নিই। তো ঘটনাটা জামালপুর জেলার কোন একটা অঞ্চলের, আমি নামটা উল্লেখ করছি না। খুবই প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান, অনেক বড় একটি প্রতিষ্ঠান, টাইটেল পর্যন্ত একটি মাদ্রাসা। তো এই প্রতিষ্ঠানের হোস্টেলটা অনেক পুরাতন, প্রতিষ্ঠানটা অনেক পুরাতন এবং হোস্টেলটা অনেক পুরনো। আসলে স্বাভাবিকভাবে পুরোনো দিনের বিল্ডিং গুলো বা হোস্টেল বলি বা কোন ইনস্টিটিউট বলি, এই বিল্ডিং গুলো খুবই মানে দেওয়াল গুলো অনেক পুরো হয়, রুম গুলো খুব বড় বড় হয়। তো ওরকম একটা হোস্টেলটা বেশ লম্বা ছিল এবং দোতলা একটি হোস্টেল ছিল, নিচতলা উপরের তলায় স্টুডেন্টরা থাকতো। তো হোস্টেলটার দ্বিতীয় তলার সর্বশেষ যে রুমটা, সেটা ছিল হোস্টেলটা ঠিক পূর্ব দিকে, এবং ওই রুমটার পর কোনো লোকালয় ছিল না, শুধু কিছু জঙ্গল এবং পরিত্যক্ত জমি। তো সেই রুমটা, আমার যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, সেই ঘটনাটা ঘটার 5-7 বছর আগে থেকে সেই রুমটা বন্ধ ছিল। তার বন্ধ হওয়ার পিছনে কারণটা ছিল এরকম, ওই রুমটা একটা স্টুডেন্ট থাকতো এসএসসি পরীক্ষার্থী। সে আসলে ভাই কোন একটা কারণ, আসলে কেউ কারণটা জানতো না কি হয়েছে, সে সুসাইড, সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা, একটা রুমে যদি এরকম ঘটনা ঘটে, আর ওই রুমে যদি এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী এই বয়সে ছেলেরা থাকে, তারা সাধারণত রুমটা থাকতে চায়, সাধারণভাবে একটা ভয়ের কারণ হবে। তো এরকম না থাকতে থাকতে দেখা যায় যে রুমটা এক সময় পরিত্যক্ত হয়ে যায়, কেউ আর থাকে না, সেটা বন্ধ থাকে। এবং ওই রুমটার সাথে বারান্দার শেষ প্রান্তে একটা ওয়াশরুম ছিল, সেটাও স্বাভাবিকভাবে ইউজ হচ্ছিল। অর্থাৎ ওই টয়লেটটা ইভেন ওই রুমটা দুইটাই একটা মানে না ইউজ হওয়ার কারণে অনেকদিন যাবতে সেটা পরিত্যক্ত ছিল। তো এই ছিল হোস্টেলটার বর্ণনা। আমি এবার আমার ঘটনায় আসি। জি, আমি যে চরিত্রটার নাম বললাম মুনির, তো তার খুব মানে তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বেসিক্যালি ঘটনাটা শুরু। যখন তার জন্ম হয়, এর কিছুদিন পর তার বাসার লোকজন একটা বিষয় নোটিস করেন যে তাদের বাসার চালে টিন সেট ঘর ছিল। মধ্যরাতে, একদম যখন মধ্যরাত, তখন তাদের বাসার চালে কাক ডাকার আওয়াজ। এটা কিন্তু বিষয়টা খুবই অদ্ভুত রাসেল ভাই। মধ্যরাতে একটা বাসার চালে যদি কাক ডাকে, বিষয়টা কিন্তু একটু উইয়ার্ড এবং খুব অস্বাভাবিক। মানে এটা ডাকতেই পারে, কিন্তু ডাকলে কেমন যেন লাগে না। আসলে কাক মাঝরাতে কাক ডাকাটা একটু অদ্ভুত, খুবই কম শোনা যায়। আর যদি এরকম বাসার চালে ডাকে আর আপনি তার নিচে শুয়ে আছেন, বিষয়টা কেমন লাগে? আর বিষয়টা এমন ছিল যেটা কন্টিনিউসলি হতে ছিল। এবং পাশাপাশি কোন ঘরের চালে, টিনের চালে যদি কোনো কবুতর বা ওই টাইপের কোনো পাখি যদি হাঁটা চলা করে, যেমন একটা খচ 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 আওয়াজ হবে, তেমন একটা আওয়াজ হচ্ছে। অর্থাৎ কাকটা হাঁটা চলা করতেছে আর ডাকতেছে, এরকম। তো ওই মুনিরের বাবা মাঝে মাঝে বের হতো এবং টর্চ দিয়ে দেখতো আসলে বিষয়টা কি। উনি যখন ডোর ওপেন করতেন, দরজা খুলে বের হতেন, তখনই কাক ডাকার আওয়াজটা বন্ধ হয়ে যেত এবং তিনি লাইট জ্বালিয়েও কিছু দেখতে পেতেন। বিষয়টা এমন যে ওই ঘরের যারা সদস্য, শুধুমাত্র তারা এই আওয়াজটা শুনতে পাচ্ছিলেন, আশপাশে কেউ এটা নোটিস করে নাই, কেউ জানে। এভাবে চলতে থাকে। যখন মুনিরের বয়স 3 মাস,
তখন একদিন সন্ধ্যার পর তার মা তাকে বিছানায় রেখে উনি একটু বাইরে যান। উনি যখন বাইরে থেকে ফিরেন, কয়েক মিনিটের মধ্যে উনি ফিরেন, দেখেন তার বাচ্চাটাকে ঘিরে একটা কালো শেপ, একটা মহিলার মতো চুল দিয়ে পুরোটা বডি ঢাকা ঘিরে শুয়ে আছে। অর্থাৎ বাচ্চাটাকে সে বুকে নিয়ে ঘুমিয়ে আছে, এমন একটা জিনিস। ওকে। তো উল্টো দিকে মানে তার পিঠটা ছিল মানে উল্টো দিক হয়ে মহিলাটা শোয়া ছিল। তো উনি এটা দেখে একটু ঘাবড়ে যান এবং তিনি ডাক দেন যে কে। যখন এই শেপটা, কালো শেপটা চুলে আবৃত, যখন পিছন দিকে তাকায় উনি দেখেন যে ঝলসানো একটা চেহারা, অর্থাৎ আগুনে ঝলসে গেলে যে একটা ভয়ঙ্কর চেহারা হয় মানুষের, ওরকম পুরো একটা চেহারা, খুবই কুৎসিত। উনি এটা দেখে চিৎকার দিয়ে জাস্ট সেন্সলেস হয়ে যান। পরে ওনার যখন জ্ঞান ফিরে, দেখেন যে ওনার আশপাশের লোকজন সবাই পাশে বসে আছে, যে কি হয়েছে, হঠাৎ করে তুমি এমন জ্ঞান হারিয়ে ফেললা, চিৎকার দিয়ে কি হয়েছে ঘটনা। উনি বলেন যে এই বিষয়টা এরকম এরকম আমি দেখছি, যে এরকম একটা কুৎসিত চেহারার একটা মহিলা আমার বাচ্চাটাকে ধরে শুয়ে আছে। তো আসলে নর্মাল ভাবেই গ্রাম দেশে এখন পর্যন্ত একটা বিষয় আছে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, নতুন বাচ্চাকে ঘিরে কিন্তু মানুষ অনেক নিরাপত্তাহীনতায় ভুগে যায়, আসলে কি হয়ে যায় বা এরকম একটা ভয় কাজ করে। আর এই জিনিসগুলো খুবই কমন গ্রামে, ছোট বাচ্চাদেরকে ঘিরে জিন ভূত এদের প্রবেশ হওয়া। তো ওনারা আসলে আর বিষয়টা নর্মালি নেন না, যে রাত্রে বাসার চালে কাক ডাকা, পাশাপাশি আজকের এই ঘটনা। তো ওনারা কবিরাজের শরণাপন্ন হন, পরে তাবিজ দেওয়া হয়, বাড়িটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এরপর যা কিছু দেখা যায় না, এভাবে চলতে থাকে। তো মাঝখানে কোনো ঘটনা ঘটে না। মনিরের বয়স যখন 10 বছর, অলমোস্ট সে প্রাইমারি স্কুল শেষ করে ফেলেছে, এমন সময় একদিন সে সন্ধ্যার আগে সে তার বাড়ি থেকে একটু দূরে একটা মাঠে খেলা করতে থাকে, ক্রিকেট খেলেছে। তো মাঠটা ছিল গোরস্থান কেন্দ্রিক, পুরাতন একটা কবরস্থান, পাশে একটা মাঠ। একটা সময় হয় যে খেলতে খেলতে বলটা হঠাৎ গোরস্থানে চলে যায়। তো মনির বলটা আনতে যায় গোরস্থানে, বলটা সে নিয়ে আসতে যায়। অলরেডি মাগরিবের আজান দিবে এমন একটা পরিবেশ। যখন সে বলটা নিয়ে ব্যাক করে, তখন তো সে একটা কবরের দিকে সে নোটিস করে, দেখে যে একটা কবরের দিকে জাস্ট একটা হাত বের হয়ে আছে, কবর থেকে একটা হাত শুধু বের হয়ে আছে। সেটা দেখে আসলে বাচ্চা মানুষদের ভয়ও খুব মানে কম পরিমাণে হয়। সেটা দেখে একটু ভয় পায়, অবশ্যই ভয় পেয়ে সে দৌড় দেয় এবং তার মার কাছে এসে ঘটনাটা বলে সে কান্নাকাটি করতে থাকে। তার মা তো আসলে অনেকদিন যাবত চিন্তিত ছিল যে ছোটবেলা তার সাথে এমন কিছু ঘটছে। তো ওনারা আবার হুজুরের কাছে তাকে নিয়ে যায়, তাকে আবার তাবিজ দিয়ে দেয়। এরপর আর কিছু হয় না। এটা ছিল ছোট্ট একটা ঘটনা তার সাথে ঘটে যাওয়া। তো এইভাবে চলতে থাকে অনেকদিন। একটা সময় মনির যখন এসএসসি পরীক্ষা দিবে, আমি যে হোস্টেলটার বর্ণনা শুরুতে দিলাম রাসেল ভাই, সেই প্রতিষ্ঠানে সেই স্টুডেন্ট ছিল। তার মাদ্রাসা কর্তৃপক্ষ তার বাবা মাকে জানায় যে তার পরীক্ষার আগে 2 মাস সে বাসা থেকে পড়তে পারবে না, তাকে হোস্টেলে থাকতে হবে। আসলে এটা কিন্তু খুব নর্মাল বিষয় যে পরীক্ষার আগে বাচ্চাদের এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য কিন্তু রাসেল ভাই ছেলেদেরকে হোস্টেলে রাখা হয়, যাতে সবসময় টিচারদের নজরদারিতে তারা ভালো পড়াশোনা করতে পারে। তো সেই কারণে তাকে বাসা থেকে হোস্টেলে ট্রান্সফার হওয়ার জন্য বলে দেওয়া হয়, সে হোস্টেলে চলে যায়। তো যে হোস্টেলটার কথা বললাম, যে একটা রুম অলরেডি বন্ধ, একটা সুসাইডের ঘটনাকে কেন্দ্র করে ওই হোস্টেলে সে থাকে। 1 মাস পর এরকম শীতকালের সময়, ডিসেম্বরের শেষের দিকে, তার হোস্টেলটা 4-5 দিনের জন্য বন্ধ হয়, ছুটি হয়। তো হোস্টেল সুপার যিনি ছিলেন এবং কেয়ারটেকার, তারা বলে দেন যে তোমরা সবাই বাড়ি থেকে ঘুরে আসো, 4 দিন পর তোমরা আসবে, 5 দিন পর তোমরা চলে আসবে। তো সবাই চলে যায়। যেদিন হোস্টেল খুলবে তার একদিন আগে সে বিকেলে তার মাকে বলে, মনির তার মাকে বলে যে আমি আজ হোস্টেলে চলে যাব। তার মা বলে যে তোমার হোস্টেল তো আগামীকাল খোলা, তুমি আজ কেন যাবা? আচ্ছা, আসলে হয় যে এরকম যে একদিন আগে যদি হোস্টেলে যায় 2-3 জন বন্ধু বান্ধব পাওয়া যায়, তো দিনটা একটু ফুর্তিতে কাটে, কোনো গার্ড থাকে না। বাচ্চারা আসলে ফ্রি টাইম একটু অবশ্যই স্টুডেন্ট যারা আছে তারা পছন্দ করে। তো ওই উদ্দেশ্যে সে আসলে বাড়ি থেকে বের হয়। তো হোস্টেলে সে যখন পৌঁছায় সন্ধ্যার দিকে, দেখে যে হোস্টেলটায় কেউ নাই, পুরো হোস্টেলটা, বিশাল হোস্টেলটা ফাঁকা, কেউ আসে না। অর্থাৎ যে কেয়ারটেকার ছিল কেউ না, একদম 3-4টা ভবনে শুধুমাত্র সে একা। তার একটু অস্বস্তি লাগতে থাকে এবং সে ওয়েট করে হয়তো 2-1 ঘন্টার মধ্যে আরো 2-1 জন চলে আসবে। কিন্তু একটা সময় দেখা যায় রাত্র 9টা বেজে যায়, কেউ আসতেছে না। তো সে আসলে সিদ্ধান্ত নিতে ভুগি, আমি চলে যাবো না থাকবো। এইভাবে তার একটা সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। নিচতলার যে ওয়াশরুম গুলো ছিল এই হোস্টেলের, সবগুলাই লক করা ছিল। কারণ আসলে গ্রাম দেশের যে হোস্টেল গুলো হয়, এই ওয়াশরুম গুলো যদি খুলে রাখা হয়, দেখা যায় যে সাধারণ পাবলিকরা ইউজ করে সেটা নষ্ট করে ফেলবে। এই কারণে মূলত বন্ধ ছিল। পরে সে ভাবে যে দোতলার যে ওয়াশরুম গুলো আছে হয়তো ওগুলো ওপেন আছে, ওগুলা গিয়ে একটু দেখি। সে দোতলায় উঠে এবং দোতলায় ওঠার পর সে খেয়াল করে যে ওই সর্বশেষ যে ওয়াশরুমটা, অর্থাৎ যে রুমটা বন্ধ অনেক বছর যাবত, ওই রুমের সামনে যে ওয়াশরুমটা সেটা খোলা। সে ওটাতে যায়, যাওয়ার পর সে ইউজ করে এবং সে বের হয়ে আসে। যখন একটু আসার পর তার কাছে মনে হয় যে মানে পানি পড়া শব্দ, অর্থাৎ তার এমন মনে হয় যে হয়তোবা সে কলটা ছেড়ে চলে আসছে, পানি পড়তে গিয়ে বন্ধ করে আসে। সেটা ভেবে সে ব্যাক করে যখন সে ওয়াশরুমের দরজাটা খুলে সে যেটা দেখে আসলে যে কালো একটা শেপ, মানে ধোঁয়া আবৃত, অর্থাৎ
একটা মানুষের মতো সে পুরোটাই খুব ধোঁয়া, অর্থাৎ গা থেকে খুব ধোঁয়া বেরোচ্ছে এরকম। সে এটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং দৌড় দেয়। এক দৌড়ে তার রুমে এসে এবং তার রুমটা লক করা বাদ দিয়ে তার ব্যাগটা নিয়ে সে দৌড় দিয়ে বের হয়ে যায়, এখানে আর থাকা যাবে না। একটা পর সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তো হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে পরে সে একটা অটোতে উঠে। তো অটোতে ওঠার সময় আসলে ওই আরো কিছু প্যাসেঞ্জার ছিল ওই ইয়েতে, অটোটাতে। তখন সে তাদের সাথে গল্প গুজব করতে করতে তার সাথে এই আধা ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনা সে মূলত ভুলে যায়। একটা সময় তার বাড়ির কাছে আসার পর অটোটা তাকে নামায় দেয়, যে বলে যে আমরা এরপর আর যাবো না। তখন সে ওখান থেকে, তার বাড়ি মোটামুটি আরো 3-4 কিলোমিটার দূরে ছিল, সে হাঁটতে থাকে। নির্জন পথ, মোটামুটি 10টা 10:30 বাজে, সে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে নোটিস করে যে একটা রিক্সার মতো কিছু একটা আসতেছে। পরে তাকে দাঁড় করে বলে যে আপনি যাবেন আমার ওই বাড়ি, আমার ওই এলাকায় নিয়ে যাবেন কিনা। তো রিক্সাওয়ালা বলে যে আমি অতটুকু যাবো না, আমি তোমাকে একটু সামনে নামাই দিতে পারবো, ভাড়া টাড়া লাগবে না, তুমি ওঠো। তো সবই স্বাভাবিক ছিল, সে রিক্সাটায় উঠে যায়, সে চলতেছে। শীতের রাত ছিল, প্রচুর কুয়াশা, কুয়াশার কারণে স্বাভাবিকভাবে অন্ধকারটা আর একটু বেড়ে যায়। সে একটা সময় তার বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার আগে তাকে নামাই দেয় রিক্সাওয়ালা, বলে এখান থেকে তুমি একাই চলে যাও। তো মুনির আসলে বলতে গেলে রাসেল ভাই একদম, সে যে আধা ঘন্টা এটা দেখছে একটু খামখেয়ালিপনা ছিল, সে আসলে ভুলে গেছে তার সাথে কি করছে। সে হাঁটতে থাকে আর মনে হয় আসলে সে যদি মেন রুট দিয়ে ধরে আসে তার একটু লেট হবে, এইভাবে সে মানে খেতে জমি, খোলা জমি যে রুট গুলা থাকে এই রুটটা সে নেয়, অর্থাৎ ফসলের মাঠ, এগুলোর মধ্যে সে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে দেখে যে একটা সাইড থেকে 3-4 জন মহিলা উঠে রাস্তায় এসে তার সামনে দিয়ে হাঁটতেছে, অর্থাৎ তারাও সে যেদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে। সেই মহিলা দল থেকে ঠিক 10 মিটার বা 15 মিটার দূরে অবস্থান করতেছে। সে একটু জোরে জোরে হাঁটতেছে তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু সে খেয়াল করে যে মহিলাগুলো সব এক হাইটের, স্বাভাবিক গ্রামের মহিলা, সাধারণ পোশাক। সে একটা সময় ডাক দেয় যে আপনারা একটু দাঁড়াবেন, এরকম সে একটু কল করে তাদেরকে। তো তারা দাঁড়ায়, 2 জন মহিলা একই সাথে দাঁড়ায় থাকে, শুধু মাঝখানের জন তার দিকে টার্ন করে। টার্ন করার পর সে যেটা দেখে, মোটামুটি তখন সে কাছাকাছি চলে আসছে, যে এলোমেলো চুল এবং মুখগুলো একদম পোড়ানো, অর্থাৎ স্বাভাবিক না, পুরা মুখটা ঝলসে গেছে, খুব কুৎসিত ভয়ানক একটা চেহারা। সেইটা দেখে সে উল্টা দিকে দৌড় দেয় এবং কিছু দূর আসার পর সে আর হাঁটতে পারে না, জ্ঞান হারায় সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয় সকালবেলা একটা গোরস্থানের কাছে, তাকে উদ্ধার করে, যে গোরস্থানটার কথা বললাম পূর্বে, যে একজন ঘাস কাটতে আসে গরুর জন্য, ওই একটা এরকম একটা গ্রামের লোক তাকে উদ্ধার করে। পরে আসলে যেটা জানা যায়, মানে এর সঙ্গে এরকম কিছু ঘটনার পিছনে কারণ ছিল এরকম যে সে যখন মানে তার মায়ের গর্ভে ছিল, আসলে গ্রামের মহিলারা পশুপালন করতেন। তার মা একটা গাভী পুষতেন। এই গাভীটার জন্য মাঝে মাঝে তিনি ওই গরুস্থান থেকে ঘাস সংগ্রহ করতেন। যে হয় না যে পুরাতন গরুস্থান থেকে ঘাসগুলো একটু বেশি হয়, তো ওখান থেকে ঘাস সংগ্রহ করতে, এবং ঠিক ওই জায়গাটা থেকে খুব খারাপ একটা জিনিস তার পিছনে আর কি। তাবিজ টাবিজ থাকার কারণে তাকে হয়তো ওরকম ক্ষতি করতে পারে না, কিন্তু তার সাথে এই ছোট ছোট ঘটনাগুলো ঘটে যায়। তো এই ছিল রাসেল ভাই। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, শুনে আসবো তার প্রথম ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি আকিব, মোহাম্মদপুর তাজমহল থেকে এসেছি। আমার ঘটনাটি কলকাতাতে ঘটা। স্টাডি করার কারণে কলকাতাতে গিয়েছিলাম আমি, সংগত কারণে আমি ইনস্টিটিউটের নামটা বলতেছি না এবং জায়গার নামটা বলছি না। আমি যে হোস্টেলে উঠেছিলাম সেই হোস্টেলটা ছিল হাওড়া এলাকার ভিতরে, একটু নির্জন জায়গায়। তো আমি একদিন রাতে আমি ফর্ম ফিল আপের জন্য, আমার একটা যে ফরেন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য ওখানে লোকালদের ফর্ম ফিল আপ করতে হয় আমাদের ফরেন স্টুডেন্টদের জন্য। তো আমি আমার সিনিয়রের রুমে যাই এবং ওনার ল্যাপটপ দিয়ে আমি আমার ফর্মটা ফিল আপ করতেছি। আচ্ছা। তো ওনারা ওনাদের স্টাডি করতেছে, আমি ফর্মটা ফিল আপ করতেছি। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ আমি একটা বাচ্চার হাসি শুনতে পাই, মানে একদম একদম ছোট বাচ্চা যেরকম হাসে না, কি করে হাসতেছে সেরকম ভাবে। তো ফার্স্ট টাইম আমি ভুল মনে করে অ্যাভয়েড করি, সেকেন্ড টাইমও আমি অ্যাভয়েড করি, তখন থার্ড টাইম শুনি, তখন আমি আমার অপোজিটে থেকে যে সিনিয়র ওনার দিকে তাকাই। তো উনি দেখি আমার দিকে আগের থেকে তাকায় আছে। তো ওনাকে জিজ্ঞেস করি আপনি কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। বলতেছে এটা এখানে কমন, একটা বাচ্চা হাসি শুনছো তো। আমি বললাম জি ভাই। এটার কারণ কি? কারণ আমি অনেকদিন হয়েছে আমি হোস্টেলটাতে আছি, কিন্তু এরকম কোন ইনসিডেন্ট আমার সাথে হয়নি, এটা ফার্স্ট ছিল। তো উনি বললো যে তোমার রুমের সামনে যে রুমের দরজা একটা ভাঙা দেখছো, এটা কি তুমি খেয়াল করছো? আমি বললাম হ্যাঁ আমি এটা খেয়াল করছি। বলতেছে আমরা যখন ফার্স্ট টাইম আমাদের হোস্টেলে আসি তার ঠিক 3 দিন বা 2 দিন পরে
রাতের বেলা 1:30 থেকে 2টার দিকে আমাদের রুমের দরজা লক, আচ্ছা অটো বাইরের থেকে লক হয়ে যায় এবং পুরো ফ্লোরে মেবি 10 নম্বর রুমের থেকে প্রথমে কেউ বুঝতে পারে যে বাইরে কেউ হাঁটাহাঁটি করতেছে এবং তার একটা মানে কি বলে এটাকে ঝুনঝুন আওয়াজ শুনতেছে, মেয়েরা যে পায়ে পড়ে। তো উনি প্রথম উঠে যখন দরজা খুলতে যায় তখন দরজা খুলতে পারছে না, উনি দরজা ধাক্কা থেকে শুরু করে, উনি ওনার ফ্রেন্ডদেরকে ফোন দেয়, ওনারা খুলতে পারছেন না। এবং আমাদের আমার ফ্লোরটা ছিল সেকেন্ড ফ্লোরে, নিচের ফ্লোরে আমাদের ওয়ার্ডেন স্যার থাকতো, উপরের ফ্লোরে আমাদের সিনিয়ররা থাকতো এবং তার উপরে আমাদের পুরো জিবির ব্যাচটা থাকতো 40 স্টুডেন্ট। তারা কেউ কোনো আওয়াজ শুনতে পারে, কোনো সিঙ্গেল সাউন্ড তাদের কানে যাচ্ছে না। আমার দরজা ধাক্কা ধাক্কি করতে করতে এমন পরিস্থিতি হয়েছে যে আমার সামনে যে রুমের দরজাটা ছিল ওনারা এটা ভেঙে ফেলার পর ওনারা যখন বাইরে ওনারা কিছু দেখতে পায়নি, কিন্তু ওনারা দেখতেছে যে প্রত্যেকটা রুমের দরজা লক করা বাইরের থেকে। এবং এটা কোনোভাবে মনে করেন অসম্ভব যে ওয়ার্ডেন স্যারকে ইয়া করে বা সিনিয়ররা যদি করে তাহলে তো স্যাররা শুনবে বা নিচে যারা থাকে গার্ডরা থাকে বা উপরে যারা স্টুডেন্ট থাকে তারা শুনবে। জি। তো আমি যখন এটা নিয়ে ইয়া করতেছিলাম তখন শুনলাম যে আমাদের ইউনিভার্সিটিতে যখন হয় তখন এরিয়াটা কিছুটা প্রথমে ছিল আমাদের হোস্টেলটা পরে করা হয়েছে, আমাদের হোস্টেলটা এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন। এইটার ওই জায়গাটাতে শ্মশান ছিল একটা, ওই শ্মশানটা আমাদের ইউনিভার্সিটি থেকে এখন বাইরে পূর্ব পাশে, ওই শ্মশানটা এখন পূর্ব পাশে। ওইটার কারণে আমি আমার এক পুরাতন গার্ডের থেকে এটা জানতে পারছিলাম লাস্টে। অ্যাকচুয়ালি আমি স্যারকে জিজ্ঞেস করেছি, স্যার বলে এগুলো তোমাদের মনের। ওয়ার্ডেন স্যারকে আমরা জিজ্ঞেস করছি, আমি সাথে সাথে আমার বাসায় ফোন দিয়ে, আমি খুব ভীতু টাইপের, একা আমাকে ফার্স্ট রুমে রাখছিল, আমি একা থাকতে পারিনি, পরে আমার এক সিনিয়রকে নিয়ে আমি রাখছিলাম। এই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ জানি আপনি সবসময় ভালোর দলে, এই জন্য জিজ্ঞেস করলাম না। আগে সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমি প্রথম আমার পরিচয় দিয়ে নেই, আমার নাম ফারুক তাসকিন, আমি মেরিন ইঞ্জিনিয়ার। সো অ্যাজ এ মার্চেন্ট নেভি অফিসার আমি শিপে জব করি। আপনি জানেন সবসময় আমাদের শিপ বাইরে ডিপ সিতে থাকে, এক দেশ থেকে আরেক দেশে। তো এই জন্য আমাদের আউট অফ নেটওয়ার্কে অনেক সময় থাকতে হয়। আমার হোম টাউন নওগাঁতে। তো আমার সাথে আমি শিপ রিলেটেড অনেক কয়েকটা ঘটনাই আমার কাছে আছে, আজকে দিব কালকে দিব বলে সময় হয়ে ওঠে না, কারণ জানেনই যে আমাদের লাইফটা আর আমাদের জব ইজ এ ডিফারেন্ট জব দ্যান এনি আদার জব। সো আজকে একটু সময় পাইলাম, তো আমি এখন চায়না থেকে সাউথ আফ্রিকা যাচ্ছি। তো এই অবস্থায় আমি রেকর্ড করলাম, যদি ঘটনাটা আপনার ভালো লাগে তাহলে প্রচারযোগ্য হয়ে থাকে তাহলে সবার লিসেনারদের সবার সাথে শেয়ার করেন। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো আমাকে এই ঘটনাটা আমার শেয়ার করে আমার এই শিপেই একজন আছে, এখন সে চিফ ইঞ্জিনিয়ার, হিজ নেম ইজ ওয়াং লিবিং। সে চাইনিজ, সে একজন চাইনিজ ন্যাশনালিটি। তো আমার সাথে ঘটনাটা শেয়ার করে। ইট ওয়াজ অ্যাবাউট 10 or 12 মোর দ্যান এরকম ভাবে। ওয়াং তখন খুবই জুনিয়র অফিসার, ফোর্থ ইঞ্জিনিয়ার। তো আমিও ফোর্থ ইঞ্জিনিয়ার এখন শিপে। তো ওয়াং আমাকে বলে যে ফোর্থ ইঞ্জিনিয়ার হওয়ার সময় তার জীবনে একটা ঘটনা ঘটছিল। শিপ রিলেটেড আরো কিছু ঘটনা, পোর্টের ঘটনা তা ওয়াং আমার সাথে শেয়ার করে। তো আমি আজকে একটা ঘটনা শেয়ার করছি। তো প্রথমে আমি বলে রাখি যে শিপে আমাদের মেম্বার যারা থাকে তাদের শিপ ওনার কোম্পানি কখনোই 100% চেঞ্জ করে না, 80% বা 70% চেঞ্জ করে, আবার বাকি 20 বা 30% যেটা থাকে তারা কয়েক মাস পর চেঞ্জ করে। তো ওয়াং এর যেদিন জয়েন ডেট ছিল সেদিন তার পার্সোনাল কারণের জন্য সে আসতে পারেনি, তার 1-2 দিন পরে সে আসে জয়েন করে। তো সে যেদিনই জয়েন করে সেদিনই শিপ এয়ারপোর্ট থেকে রান করে, মানে মূলত ওয়াং এর জন্য একটু ওয়েট করছিল, তাকে নিয়েই শিপ রান করে চলে যায়। তো ওয়াং যেহেতু শিপ রান করে আর শিপ যখন চলে তখন অনেক কাজ থাকে, ইঞ্জিনিয়ারদের অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর হি ওয়াজ এ ফোর্থ ইঞ্জিনিয়ার, জুনিয়র, তার অনেক কাজ থাকে। তো নর্মালি শিপে কোন দেশে কি আসছে বা কারা কারা আছে সে এইসব কিছু নিয়ে এত ভাবে না, তো তার ওয়ার্ক নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের শিপের ডিউটি 2 ভাবে করা হয়, একটা দিনের বেলা একটা রাতের বেলা। তো দিনে 4 ঘন্টা, রাতে 4 ঘন্টা। তো ওয়াং এর ওই সময় ডিউটি ছিল দিনে 12টা থেকে 4টা, আবার রাত 12টা থেকে ভোর 4টা। তো দিনের বেলা অ্যাজ ইউজুয়াল তার সাথে তেমন কিছুই হয় নাই, ওয়াং যেটা আমাকে বলে। আবার রাতের বেলা রাত 12টা থেকে তখন ডিউটি করে 2-1 দিন যাওয়ার পর তো ওয়াং একটু হি ওয়াজ এ চেইন স্মোকার, সে স্মোক করবে। আর ইঞ্জিন রুমে স্মোক করা কখনোই পসিবল না, এটা ফুললি রেস্ট্রিক্টেড, এটা করা যাবে না। আমাদের স্মোকিং রুম থাকে, স্মোকিং রুমে যে স্মোক করা যায়, বাট ওয়াং স্মোকিং রুমটা অনেক উপরের দিকে থাকে। তো ওয়াং চিন্তা করলো যে আমি এতবার উপরে যে আবার স্মোক করা দরকার না, আমি শিপের পিছনের দিকে যাই। তো শিপের পিছনে আফটে যে আমি শিপের পিছনে আফট বলা হয়, তো শিপের পিছনে যাই আমি স্মোক করি। তো আমাদের ইঞ্জিন রুমটা পুরোটাই পানির নিচে থাকে, আমরা ইঞ্জিন রুমে যারা কাজ করি তার পুরোটাই পানির নিচে কাজ করি। তো ওয়ান যে শিপে কাজ করছিল সেই শিপের নামটা আমি বলছি না, কারণ সেই শিপটা এখনো অ্যাক্টিভ এবং অনেকে এখনো জব করছে সেই শিপে, তো আমি নামটা বলছি না। বাট যদি কোনো মেরিন ইঞ্জিনিয়ার আবার এই ঘটনা শোনে তাহলে হয়তো তারা কোন শিপের কথা বলছি সেই শিপ সম্পর্কে হয়তো জানতে পারবে বা বুঝতে পারবে যে কোন শিপের কথা বলছি। এনিওয়ে, তো ওয়ান স্মোক করার জন্য পিছনের দিকে যাবে।
আর তার শিপটা ছিল মাদার ভেসেল, অনেক বড়। তো নিচ থেকে ইঞ্জিন রুম থেকে পেছনের দিকে উঠতে গেলেও অ্যাবাউট 6-7 তলার মতো বা 5-6 তলার মতো উপরে দিকে উঠতে হয়। সে পেছনের দিকে দেয়, পেছনের দিকে স্মোক করে, আর পেছনের দিকে ডার্ক। তার মানে শিপে যখন আমাদের শিপ রান করে, সেল করে বা ডিপসিতে থাকে, তখন শিপের বাহিরে কোনো লাইট জ্বলে না, পুরো শিপ ডার্ক, লাইট সব অফ। বাট ভিতরে আমরা যারা থাকি উপরের দিকে রুমে আমাদের লাইট জ্বলে, আমরা ইউজ করি, এটা কোনো প্রবলেম না। বাট আমাদের রুমের লাইট গুলো বাইরে যায় না, কারণ লাইট যদি বাইরে থাকে তাহলে উপরে বিচ থেকে বা যেখান থেকে শিপ চালানো হয় সেখান থেকে সামনে পিছনে দেখা যাবে না, এই জন্য শিপের পুরোটা লাইট অফ থাকে। সো এটা হচ্ছে হরেবল একটা মানে একটা সিচুয়েশন দাঁড়ায় যদি আপনারা কেউ ওখানে দাঁড়ায় থাকেন বা দেখেন। তো অন্ধকার রাতে খুবই ডার্ক দেখা যায়। তো ওখানে অন্ধকারের ভিতরে স্মোক করছে পিছনের দিকে। তখন সে লক্ষ্য করলো যে তার পাশে একটু দূরে পিছনের দিকে অনেক জায়গা থাকে, কেউ একজন দাঁড়ায় আছে। তো সে ওখানে একটু চিন্তিত হয়ে পড়লো, একটু ভয় পেলো যে এই রাতে ইটস অ্যাবাউট মিডনাইট, সো এখানে কি এসে দাঁড়ায় থাকে। সে ভাবে যে হয়তো শিপের মেম্বারশিপ হতে পারে, আবার হয়তো অবৈধভাবে কোনো মানুষ শিপে আসছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য। তো অবৈধভাবে যদি শিপে এরকম করে ওঠে এবং ধরা পড়ে, তো শিপ কোম্পানির বা ক্যাপ্টেনের বা অনেক ধরনের পানিশমেন্ট হয়। তো আমি একটু ভয় পেয়ে এবং একটু চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করে, হু আর ইউ, হোয়াট ইউ ডুইং হিয়ার। তো নর্মালি এটা একটা কোশ্চেন। তো সে ওই অবয়বটা মানুষের মতো অভাব, সে তার দিকে ঘিরে ফেলে বলে যে আমি শিপেরই একজন মেম্বার, আমি এখানে ঘুম আসছে না, এই জন্য আমি দাঁড়ায় আছি। তো সে বলে যে ওয়ানকে বলে যে সে ফিলিপাইনের একজন ন্যাশনালিটি, ফিলিপাইনো। তো ওয়ান ওকে বলে যে তুমি এখানে কেন আসছো এত রাত্রে, পিছনের দিকে এখানে আসা তো ঠিক না, কারণ এটা পুরোটাই ডার্ক, এখানে অন্ধকার, আর তুমি যদি এখান থেকে পড়ে যাও তাহলে তো তোমাকে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তুমি মারা যেতে পারো, কারণ কেউ জানবে না যে তুমি পড়ে গেছো। তো ওয়ান একটু ওকে বলে যে তুমি যাও, তোমার রুমে যাও, বা তুমি রুমের আশেপাশে যে সেলিং আছে, রেলিং আছে, সেখানে তুমি দাঁড়াও, এখানে থেকো না। তো ওইসব বলে তার ওয়ান চলে আসে। এবং ওয়াং আমাকে যেটা শেয়ার করে সেটা বলা হলো যে প্রায় 2-1 দিনের পরই, তার মানে 1 দিন ওই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই সে ওই লোকটাকে দেখতে পাচ্ছে, ফিলিপাইনোটাকে দেখতে পাচ্ছে, এবং তার সাথে গল্প করতে করতে তার ভিতরে একটা অ্যাট্রাকশন কাজ করে, মানে সে অভ্যস্ত হয়ে পড়ে। এবং প্রায় রাত 11টা বা 1টা-2টার সময় মিডনাইট যখন হয়, তখন সে তার ভিতরে একটা অ্যাট্রাকশন কাজ করে যে আমি যাই একটু উপরে যে স্মোক করি, আর ফিলিপাইনোটা আসবে, ওর সাথে হয়তো গল্প করে সময় পাস হবে। তো এইভাবে সে প্রতিদিন চলতে থাকে। তো তার ওয়াং এর সাথে রাতের বেলা আবার তার সাথে একজন রাতে এবং দিনে একটা জুনিয়র অফিসার ডিউটি করে, তার থেকে জুনিয়র। তো জুনিয়র অফিসারটা মাঝে মাঝে একটু খেয়াল করতে করতে দেখে যে ওয়াং রাতে 1টা-2টার সময় কই যায়, হঠাৎ করে চলে যায় এবং 2-1 ঘন্টা পর আবার আসে, এরকম প্রতিদিনই যাইতেছে। তো একটু একটু খোঁজার জন্য বা একটু কিউরিওসিটির জন্য খুঁজতে সে পিছনের দিকে যায়। শিপের পিছনের দিকে যেয়ে দেখে যে ওয়াং কারোর সাথে কথা বলছে। তো ওয়াং এর কথা শোনা যাচ্ছে, কিন্তু বোঝা যায় না যে অন্ধকারের ভিতরেও চাঁদের আলো থাকলে একটু মানুষকে তো বোঝা যায় যে কথা বলছে। কারোর সাথে কথা বললে মাথা নাড়ানো বা হাত নাড়ানো, একটু বডি মুভমেন্ট এটা হয়। একা কথা বললে বা গান গাইলে এরকম কখনোই হয় না। তো সে বুঝতে পারলে ওয়াং কার সাথে কথা বলছে। তো ওইসব আর কিছু বলে না, শুধু দেখে চলে আসে। এবং ওয়াংকে যখন নিচে আসে তখন জিজ্ঞেস করে যে তুমি কার সাথে কথা বলছিলে বা কি করছিলে। তো ওয়াং বলে যে আমি একজন ফিলিপাইনের সাথে কথা বলছিলাম, ওর ঘুম আসে না, তো প্রতিদিন আসে, মাঝে মাঝে আমরা দুইজনে একটু আড্ডা দেই, এই আর কি। তো ওয়াং এর জুনিয়রটা আর কিছু বলে না, শুধু ওয়াংকে বলে যে তুমি ওখানে যেও না, রাতের বেলা তো ওখানে যাওয়ার দরকার নাই, তুমি এখানে থাকো। পরের দিন সে ওয়াং এর কথাটা চিফ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস বলে এবং ক্যাপ্টেনকে বলে। তো চিফ ইঞ্জিনিয়ার ওই সময় ওয়াং এর চিফ ইঞ্জিনিয়ার এসে তাকে জিজ্ঞেস করে যে কি অবস্থা, কি হয়েছে। তো ওয়াং সবকিছু ঘটনাগুলো শেয়ার করে খুলে বলে। তো চিফ ইঞ্জিনিয়ার বলে যে তোমার ওখানে আর যাওয়ার দরকার নাই, তুমি রাতের বেলা কেন ওখানে যাও, রাতের বেলা ওখানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার ডিউটি তুমি করো, বাইরে রাতের বেলা বের হওয়ার দরকার নেই। তো এইসব করার পর তো ওয়াং বলে যে রাতে বাইরে গেলে তো সমস্যা নাই, তো এটা ফিলিপাইনো, আমি তার সাথে গল্প করি। তো চিফ ইঞ্জিনিয়ার বলে যে আমাদের শিপে কোনো ফিলিপাইনো নাই, আমাদের এখানে কোনো ফিলিপাইনো নাই, তো তুমি রাতে আর বাইরে যাবে না। তো ওয়াং একটু চিন্তিত হয়ে বললো, যে আমি ফিলিপাইনো নাই, কোনো ফিলিপাইনের কোনো লোক নাই, তাহলে আমি কার সাথে কথা বলি। তো চিফ ইঞ্জিনিয়ার বলে তুমি শিপে মেম্বার লিস্ট আছে, মেম্বার লিস্ট চেক করো, তাহলে বুঝতে পারবা। তো ওয়াং শিপে অনেক জায়গায় মেম্বার লিস্ট থাকে, ওখানে যে খুঁজে দেখে যে মেম্বার লিস্টের নেম, যে ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, অনেক কিছু দেওয়া থাকে, সেখানে কোনো ফিলিপাইনে কোনো ন্যাশনালিটি বা কোনো নাগরিক খুঁজে পাই নাই। তো ওয়াং তো চিন্তা করে যে ঠিক আছে, আমি যার সাথে আমি কথা বলি তাকেই আমি জিজ্ঞেস করবো যে সে কোথাকার বা কে, হয়তো আমার সাথে হয়তো মজা করছে বা আমাকে মিথ্যা বলছে যে সে ফিলিপাইনের। তো পরে দিন আবার ওয়াং ওরকম রাতের বেলা চলে যায়, যে ওকে জিজ্ঞেস করে, ও ফিলিপাইনের মানুষটা উল্টো মুখ করে দাঁড়ায় ছিল। তো ওয়াং পিছনে যে ওকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলছো বা কেন আমার সাথে ফান করছো, আমি তো তোমাকে বন্ধুর মতো, আমি তোমার সাথে কথা বলছি, করছি, তুমি কেন মিথ্যা কথা বলা যে তুমি ফিলিপাইনের, তুমি যে অন্য দেশের যে কেন হোক না কেন, আমার সাথে বললে তো কোনো কারণ না। অথবা তুমি যদি শিপের মেম্বার না হও তাহলে তুমি কি, তুমি কোথা থেকে আসছো, তুমি শিপে কেমনে আসলা, এইসব প্রশ্ন করতে শুরু যখন করে, তখন ওই অবয়বটা ওয়াং এর দিকে ঘুরে একটু ভয়ার্থ ভাবে বলে যে লিভ মি অ্যালোন,
ওয়াং একটু মানে ভয় পায় এবং দেখে যে মানে অন্ধকার, বাট চাঁদের আলোতে একটু বোঝা যায়। যখন একটা মানুষ অন্ধকার জায়গায় কিছুক্ষণ থাকে তখন অন্ধকারটা একটু দূরীভূত হয়ে যায় এবং চাঁদের আলোতে একটু হালকা বোঝা যায়। যে ওয়াং যেটা আমাকে বলে যে ও বুঝতে পারে যে ওই ফিলিপাইনোটার মাথার এক পাশে পুরো থেতলে গেছে, এরকম বোঝা যাচ্ছে। আর তার মানে বডি দিয়ে বা ওই সাইড দিয়ে মানে কালো কালো কিছু মানে রক্ত, যেটা রক্ত, বাট রক্তের কালার তো বোঝা যাবে না অন্ধকারের মধ্যে। সো বোঝেছে কালো কালো এরকম কিছু গড়ে পড়ছে বা এরকম জমাট বেঁধে আছে। সো সে বুঝতে পারে যেটা রক্ত। তখন ওই জীবে ওই সব দেখার পরে মানে ওই জায়গায় যদি যে কোনো মানুষই থাকবে ওই পরিবেশে খুবই ভয় পাবে এবং খুবই ভয় পাই এবং ওই অবস্থা থেকে দৌড়ে শিপে ইঞ্জিন রুমের দিকে চলে যায়। ইঞ্জিন রুমে যাওয়ার সময় আর শিপের স্টেপ গুলো নর্মাল স্টেপের মতন আমরা যেসব স্টেপ ইউজ করি এটা অ্যাবাউট 45 ডিগ্রি বা 60 ডিগ্রি এরকম এটা লম্বা দিয়ে থাকে। তো ওই স্টেপ গুলোতে থাকে নামার সময় ও কোনোভাবে পা পিছলে পড়ে যায় বা এটা তাড়াহুড়োর কারণে সে ব্ল্যাক আউট হয়ে যায়, সে পুরোটা অজ্ঞান হয়ে যায়। এবং পরের দিন সে নিজেকে আবিষ্কার করে যে আমাদের শিপে একটা রুম থাকে, সেটা জাস্ট ক্লিনিকের মতোই, ওখানে অক্সিজেন কিংবা জাস্ট প্রাইমারি ট্রিটমেন্ট কিছু দেওয়ার জন্য, ফার্স্ট এডের মতো কিছু জিনিসপত্রের জন্য একটা রুম বেড দেওয়া থাকে যাতে কিছু ট্রিটমেন্ট দেওয়া যায়। তো ওখানে আবিষ্কার করে এবং সবাই ওকে জিজ্ঞেস করে গতকালের ঘটনা কি হয়েছে। তখন ওয়াং সবকিছু খুলে বলে। তখন চিফ ইঞ্জিনিয়ার একটু ওয়াংকে বলে যে আমি তোমাকে বলছিলাম যে তোমার বাইরে যাওয়ার দরকার নেই, তো যেহেতু গেছো আমি তোমাকে কথাটা বলা উচিত হয় নাই, বাট আমার উচিত ছিল, বাট আমি বলি নাই। তো ঘটনাটা তুমি শোনো। সেটা হচ্ছে এই শিপে আসার আগে আমাদের সবাইকেই বলা হয়েছে, বাট তুমি যে জানো না এটা আমি জানতাম না। বাট সেটা হচ্ছে এই শিপে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে একজন ফিলিপাইনো মারা গেছিল। তো শিপে কার্গো হোল্ড থাকে, মানে যেখানে আমরা মালপত্র নেই, সেটা কার্গো হোল্ডটা অনেক বড় বড়। শিপে মাদার ভেসেলে 10-12টা 15-12টা 14টার মতো কার্গো হোল্ড থাকে। আর কার্গো হোল্ডটা উপর থেকে নিচের দিকে অনেক হাইট, আবার 10-12 তলার মতো এরকম হাইট। তো ওখান থেকে নর্মালি কেউ যদি পড়ে যায়, ফলিং করে, তো তার মারা যদি নাও যায় সেটা মেজর ইঞ্জুরি হবে, সে খুবই মেজর ইঞ্জুরি হবে। এমনকি মারা তো যাবেই, যদি না যায় তাহলে তার মেজর ইঞ্জুরি হবে। তো এই সময় শিপে কাজ করার সময় আর কার্গো হোল্ড গুলো ডিপসিতে এসে পরিষ্কার করা হয়, কারণ কার্গো হোল্ডে যেগুলো ময়লা থাকে সেগুলো ময়লা পোর্টের আশেপাশে ফেলা নিষেধ, যাবেই না। তো শিপ যখন ডিপসিতে আসে তখন খালি কার্গো হোল্ড গুলো পরিষ্কার করা হয়। পরিষ্কার করার ক্ষেত্রে অসাবধানতা বশত ওই ফিলিপাইনে ওইটা ওই লোকটা পড়ে যে কার্গো হোল্ডের উপর থেকে পড়ে যায় যে, এবং তার মাথায় আঘাত পায় এবং মাথাটা অনেক থেতলে যায়, এক পাশে মাথার এক পেরে থেতলে যায় এবং বডিতে আরো ইনজুরি হয়। তো এটা প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তো ওই অবস্থায় তাকে মেডিকেল মানে আমাদের ক্লিনিকে, শিপের যে একটা রুমে ক্লিনিক থাকে সেই ক্লিনিকে নিয়ে এসে, যেটাকে হসপিটালও বলা যায় না, ক্লিনিকও বলা যায় না, বাট এটা প্রাইমারি হিসাবে আমরা শিপে ওটাকে ক্লিনিক বা হসপিটালই বলে থাকি, শিপ হসপিটাল বলে থাকি। তো ওখানে নিয়ে এসে তাকে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল এবং প্রচুর ব্লিডিং হচ্ছিল। ব্লিডিংটা কোনোভাবেই থামানো যাচ্ছিল না। ক্যাপ্টেন পোর্ট কন্ট্রোলকে জানায় যে আমার এখানে একজন মেম্বার আহত বা ব্যাপকভাবে ইনজোর হয়েছে, তো তোমরা একটা হেলিকপ্টার পাঠাও, আমাদেরকে ইনস্ট্যান্ট হসপিটালাইজ করতে হবে। তো পোর্টে তখন ওয়েদারটা খুবই খারাপ ছিল, ফগ মানে কুয়াশা ব্যাপক মানে স্টর্ম বা যেটা বাতাস কিংবা এইসব কারণে ওয়েদারটা খুবই খারাপ ছিল অ্যাকচুয়ালি। তো এই কারণে পোর্ট কন্ট্রোল বলে যে তোমরাও শিপ নিয়ে আগেতে আসো আর ওয়েদারটা একটু ভালো হোক, আমরা হেলিকপ্টারটা পাঠাইতেছি। কারণ যে রেস্কিউ হেলিকপ্টারটা বা খারাপ ওয়েদারে চালানো যায় না, এটা আপনারা সবাই জানেন। তো শিপটা আগেতে এরকম থাকতে অ্যাবাউট 10-15 ঘন্টা বা 20 ঘন্টার মতো থাকার পর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এবং মেজর ইঞ্জুরি হওয়ার পর ফিলিপাইনোটা মারা যায়। তো তারপরে হেলিকপ্টার আসে, তার লাশ টাশ নিয়ে যায়। তো তারপর থেকে ওই শিপে প্রায় অনেকেই, তার ওই ঘটনার পর থেকে অনেকেই ওই ফিলিপাইনোটাকে দেখছে, বাট সে কারো ক্ষতি করে নাই, বাট অনেকেই দেখছে যে কার্গো হোল্ড থেকে কেউ পড়ে যাচ্ছে বা কেউ চিৎকার করছে, আবার কেউ শিপের পিছনে দাঁড়ায় আছে, কেউ হাঁটতেছে শিপের মানে উপরের দিকে দিকের উপরে হাঁটতেছে। তো এইসব ঘটনা মানে ঘটতে শুরু করে। তখন মালিক পক্ষ, যে মালিক ছিল বা কোম্পানি ছিল, তারা শিপে যারা আসতো তাদের সবকিছু এরকম বলে দিত যে তোমরা শিপে রাতের বেলা পিছনের দিকে যাবে না, যেহেতু মাদার ভেসেল আর অনেক টাকার একটা শিপ আর অ্যাক্টিভ এখনো করা যাবে না। তো এই জন্য মালিক নষ্টও করে নাই বা ভেঙে ফেলে নাই, এই জন্য সবাইকে সাবধান করে দিত। তো ওয়াং এই কেউ কথাটা জানতো না। তো ওয়াং এই ঘটনা শোনার পর ব্যাপকভাবে মেন্টালিটি প্রবলেমে ভোগে এবং পরে পোর্টে যাওয়ার পরে সে নেমে যায় এবং 1-2 বছর, ওয়াং আমাকে যেটা বললো 1-2 বছর সে এই মেন্টালিটি প্রবলেমে ভুগছিল এবং প্রতি রাত্রে সে নাকি ওই ফিলিপাইনোটার ঘটনা মানে স্বপ্নে দেখতে শুরু করলো এবং ফিলিপাইনোটাকে জিজ্ঞেস প্রায়ই বলতো যে স্বপ্নে এসে যে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি তোমার বন্ধু হয়েছিলাম, তুমি আমাকে দেখে ভয় পাইলা কেন, তুমি এরকম ইয়ে করো, তুমি আসো শিপে আবার ব্যাক করে আসো, আমি তোমার সাথে অনেক গল্প করবো, সবসময় সময় দিব। তো এইসব করার পর আমি আস্তে আস্তে অনেক মেডিসিন খেয়ে একটু সুস্থ হয় এবং অনেকদিন পর শিপে ব্যাক করে। তো এই ঘটনাটাই আমার সাথে শেয়ার করছে। তো
তো যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করেন। আমার কাছে রিলেটেড আরো কয়েকটি ঘটনা আছে, পোর্টের ঘটনা আছে, তো আমি আস্তে আস্তে এটা রেকর্ড করে আপনাদের পাঠাবো। স্টুডিওতে আসা সম্ভব নয়, কারণ আপনারা জানেনই আমরা অনেক সময় অনেক টাইম ধরে আমরা দেশের বাইরে থাকি, বাট ইচ্ছা আছে যে স্টুডিওতে যে একদিন ঘটনা শেয়ার করবো। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। দেশকে অনেক অনেক মিস করি, আমার পরিবারকে মিস করি, এবং অ্যাকচুয়ালি ভূত এফএম কেও এখান থেকে অনেক মিস করি। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার বলতে হবে এবং কাছ থেকে বলতে হবে। জি ভাই, আমি ফাইয়াজ হোসেন, আমি এসেছি খিলগাঁও, ঢাকা থেকে। তো আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার ভাই আর আমার সাথে ঘটে যাওয়া। তো ঘটনাটি হচ্ছে, আমরা দুজন আর কি কবুতর পালতাম আমাদের সাথে। তো ওই প্রতি শুক্রবার আর ছুটির দিনে আসতো আমার সাথে কবুতর দেখতে, আর খেলতাম আমরা প্রতি শুক্রবার। আর একদিন ঘটনা, সেদিনকে আমি একাই ছিলাম ছাদে, কবুতরকে খাবার দিচ্ছিলাম। তখন আর কি একটি লোক আসে আমাদের ছাদে। তো লোকটি দেখতে অনেক লম্বা ছিল, এবং লোকটি লম্বা ছিল এবং তার মাথায় চুল ছিল না, এবং সে দেখতে আর কি ফর্সা, ধবধবে ফর্সা ছিল। তো লোকটি এসে আমার কাছে বললো যে আমার কাছে কি কোনো বিক্রি করার মতো কবুতর হবে নাকি। আমি বললাম যে না, আমার কাছে যে কবুতর আছে সেই কবুতর আমি পালি, বিক্রি করার মতো না। তো সে কিরকম একটু রাগ হয়ে চলে গেল, চলে গেল কিছু না বলেই। তো আমার কৌতূহল হলো, একটু দেখি যে সে কই যায়। তারপর আমি সিঁড়িতে দাঁড়িয়ে দেখলাম যে সে 4 তলা পর্যন্ত গেল, তারপর আর তাকে অদৃশ্য হয়ে গেছে, আর দেখতেছি না। তো আমি এটা সাধারণ বিষয় ভেবে তারপর আমি ঘরে চলে যাই। তো আরেকদিনকে ঘটনা, সেদিনকে আমার ভাই আসে আর কি। সেদিনকে আমাদের ছাদের টিনের উপর অনেকগুলো কবুতর, এক ঝাঁক কবুতর এসেছিল। তো ওই ধরার ইচ্ছা হলো, আমার ভাই ধরার জন্য খুব কৌতূহল হলো। তো আমি অনেক নিষেধ করলাম যে ধরো না। তারপর গিয়ে ওই উপরে উঠে, আমার কথা না শুনে উপরে ওঠার পরে 3টা নাকি 2টা কবুতর ধরেছিল। ধরার পরে ওই যখন নামবে তখন গিয়ে হঠাৎ ওই পড়ে যায়, 6 তলা থেকে একবারে পড়ে যায়। তো আমাদের 2 বাড়ির মাঝখানে একটি টিন আছিল, টিন 2 বাড়ির মাঝখানে একটা আটটি ছিল। তো ওইখানে গিয়ে ওই পড়ে যায়। ওখানে পড়ে যাওয়ার পরে আল্লাহর রহমতে ওই বেঁচে যায়। তো ওই উপরে, ওখান থেকে পড়ার পরে উপরে তাকিয়ে দেখে যে ওইখানে একটি লোক তাকিয়ে তার দিকে হাসছে। তো সে ভয় পায় আর কি। তারপর ভয় পায়, কিছু না বলে চুপচাপ ছিল সে। তো আমরা গিয়ে ওকে করে নিয়ে আসি, উদ্ধার করে নিয়ে আসি। তো এরপরে অনেকদিন ধরে ওর সাথে কথা হয় না, আর দেখা হয় না আর কি। তো অনেকদিন পর দেখা হয়। সেদিনকে আমি জিজ্ঞেস করলাম যে ওই কিভাবে এরকম পড়ে গেল। তো ওই বললো যে আমি ছাদ থেকে পড়ে গেছিলাম যখন, তখন গিয়ে মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিছে। আর পড়ে যাওয়ার পরে যখন উপরে তাকালো, সে একটি লোককে দেখলো হাসতে, তার দিকে তাকিয়ে হাসতে। সেই লোকটিও বলে আমি যেরকম দেখেছিলাম, সেই লোকটি বলে এরকম লম্বা ছিল, আর তার মাথায় কোনো চুল ছিল না আর কি। আর সে ধবধবে ফর্সা ছিল তার রং, গায়ের রং। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওইখানে আমাদের টিনের উপর একটি খাঁচা ছিল, সেই খাঁচার মধ্যে 2টি কবুতর আটকানো ছিল আর কি। তো আমি জিজ্ঞেস করলাম যে এই 2টি কবুতর কি তুমি আটকেছো? ওই বললো না, আমি আটকাইনি। তাহলে এখানে একটা অদ্ভুত বিষয় হলো যে ওই কিভাবে আমি যে যাকে দেখলাম সে তাকে কে ওই দেখলো, আর ওই কিভাবে আমাদের সাথে তো আমরা 2জনই ছিলাম, তাহলে কে ওকে ধাক্কা দিল, আর কবুতর 2টিকে কে আটকাইলো। তো এটাই ছিল আমার স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে, তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাইদ বলছিলাম খিলগাঁও, ঢাকা থেকে। যে আমি আমার সেকেন্ড স্টোরিতে চলে যাচ্ছি। আমার এই ঘটনাটা আসলে লাশ পরিবহনকে কেন্দ্র করে। আমাদের অঞ্চলের একজন খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, যিনি 90-এর দশকে হসপিটাল থেকে, সদর হসপিটাল থেকে বিভিন্ন অঞ্চলে লাশ পরিবহন করতেন ভ্যান করে। তিনি একজন আসলে পেশায় ভ্যান চালক ছিলেন। তার মূল পেশাটা ছিল হসপিটাল থেকে বিভিন্ন ধরনের লাশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া, এই ছিল তার পেশা। আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, লোকটা বেঁচে নেই এখন আর, আমি ছদ্মনাম বলছি। তার নাম সাজু মিয়া ধরে। তো এই লোকটা বেসিক্যালি যখন এই লাশ পরিবহন সার্ভিসটা শুরু করে, সে দিনের বেলাতে লাশগুলো আসলে বিভিন্ন হসপিটাল থেকে নিয়ে যেত। দিনে যখন সে গ্রামের রাস্তা দিয়ে লাশগুলো নিয়ে যেত, স্বাভাবিকভাবে বিভিন্ন লোকজন কৌতূহল বসত তাকে প্রশ্ন করতো যে লাশটা কোন জায়গার, কোন এলাকার, কিভাবে সে মারা গেছে, পোস্টমর্টম কখন হয়েছে বা হয় নাই, এরকম নানা ধরনের প্রশ্নগুলো লোকজন তাকে করতো। তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে সে আসলে ক্লান্ত হয়ে যেত, সে বিরক্ত বোধ করতো। পরে সে সিদ্ধান্ত নেয় যে সে দিনের বেলা লাশ করবে না, নিয়ে যাবে না, সে রাত্রে করে এই সার্ভিসটা দিবে। অর্থাৎ রাত্রে স্বাভাবিকভাবে গ্রামের রাস্তাগুলো একদম শুনশান হয়ে যায়, কেউ থাকে না। সে রাত্রে সময়টা সে বেছে নেয়।
তো একদিনের ঘটনা, তার কাছে একটা খবর আসে যে হসপিটালে একটা লাশ আছে, তাকে পৌঁছে দিতে হবে। সে যথারীতি রাত্র 9টার দিকে যায়, গিয়ে দেখে যে একটা লাশ। সে লাশটা একটু ভালো করে দেখে নেয় যে মুখে দাঁড়িয়ে খুব পরহেজগা টাইপের একটা চেহারা। সে লাশটা ভেনে উঠিয়ে সে রওনা দেয় একাই। যখন শহর ছেড়ে একদম গ্রামের রাস্তায় চলে আসে, আসলে রাসেল ভাই 90-র দশকে গ্রামের অধিকাংশ রোডগুলো ছিল কাঁচা রাস্তা। যখন সে আসে আস্তে আস্তে সে এগোচ্ছে ভ্যানটা নিয়ে, সে একটা জিনিস শুনতে পায়, একটা আওয়াজ, যে একটা জিকিরের শব্দ, বাতাসে একটা আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ ভেসে আসছে, খুব সুন্দর একটা। এবং সে এটাও ফিল করে যে এটা তার ভ্যান থেকে আসতেছে। তো সে আর পিছনের দিকে টার্ন করে না দেখার জন্য, সে এটা শুনতে শুনতে আগাচ্ছে। একটা পর্যায়ে সে একটা 3 রাস্তার মাথায় এসে দাঁড়ায় এবং সেখানে বিকট আকারের একটা গাছতলায় কয়েকজন লোক দাঁড়ায়। বেশ সুঠাম দেহের অধিকারী, লম্বা চওড়া কিছু লোক, এবং খুবই অদ্ভুত ধরনের পোশাক, তাদের গায়ে লম্বা লম্বা জামা। দেখতে অবশ্যই সবাই সুন্দর ছিল। সে আসলে বুঝতে পারে যে এই লোকগুলো আসলে সাধারণত আমাদের সাধারণ সমাজের মানুষ নয়, সেটা খুব ভালো করে বুঝতে পারে। সাধারণত যারা এরকম লাশ পরিবহন করে তারা আসলে একটু সাহসী হয়ে থাকে। আসলে খুব সাহসী যদি না হয় রাসেল ভাই, এই ধরনের সার্ভিস দেওয়া কিন্তু আসলে পসিবল না। ওই লোকগুলো তাকে থামায়, তার ভ্যানটা থামিয়ে তাকে বলে যে তুমি এখানে দাঁড়াও, লাশটা আমরা নিয়ে যাব, কিছুক্ষণ পর তোমাকে লাশটা ফেরত দেবো। আসলে এমনিতেই রাত্র 10টা সাড়ে 10টা ছিল, নির্জন জায়গা, মাঝখানে লাশ নিয়ে কিছু লোক তার কাছে সে লাশটা চাচ্ছে। সে আর আসলে ওরকম কোনো ধরনের কথাবার্তা না বলে সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। সে তাদের কথা মেনে নেয়। আসলে লোকগুলো লাশটা নিয়ে যায় এবং সে দেখে যে একটা মাঠে লাশটা রাখে, পাশেই গাছটার ছাইতে একটা মাঠে রাখে, এবং আস্তে আস্তে আরো বেশ অনেকগুলো লোক ওখানে জড়ো হয়। ঠিক লম্বা চড়া লোকগুলো, সবার গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, এবং সর্বশেষ একদম বিশাল দেহের একজন লোক আসে, তিনিও বেশ লম্বা চওড়া, এবং এসে তাদেরকে কিছু বলতে থাকে, একটা মানে ভাষণের মতো দেয়। সে ঠিক শুনতে পায় না কি বলছে, বা ভাষাটা সে বুঝতে পারে না। সে শুধু দূরে ভেনে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছে। একটা সময় জানাজা শেষ হয়, তারা জানাজা পড়ে এবং 2টা লোক লাশটাকে কুলে করে তার ভেঙে দিয়ে যায়, বলে যে যাও। সে নিয়ে এসে লাশটা পৌঁছায় দেয় এবং স্বাভাবিকভাবে সে বাড়ি ফেরত আসে এবং পরদিন সবার সাথে ঘটনাটা শেয়ার করে। পরে সে যেটা জানতে পারে যে লোকটাকে সে ডেলিভারি করছে, লোকটা আসলে খুবই পরহেজগার লোক ছিল। এটা ছিল একটা ছোট্ট ঘটনা তার সাথে সেকেন্ড যে ঘটনাটা ঘটে সেটা খুবই মর্মান্তিক, এবং আসলে এই ধরনের ঘটনা অনেকবার অনেকের সাথে ঘটে থাকে। তো এই ঘটনা ঘটার মোটামুটি বছর 1.5 পরে হসপিটাল থেকে তার কাছে খবর আসে যে একটা লাশ, খুন হওয়া একটা লাশ, মার্ডার হওয়া, তো মার্ডার কেস, একটা লাশ তাকে তার বাড়িতে পৌঁছে দিতে হবে। সে যথারীতি রাত্রে কাজটা যেহেতু করতো, সে সন্ধ্যা পর রওনা দেয় এবং পৌঁছাতে পৌঁছাতে হসপিটালে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। এবং সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে যখন সে রওনা দেয় তখন রাত্র অলরেডি 9টা সাড়ে 9টা বেজে গেছে। শহর ছেড়ে সে গ্রামের পথ ধরে, সে যে রাস্তাটা দিয়ে লাশটাকে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল রাসেল ভাই, সে রাস্তাটা একটু বর্ণনা দেয়। রাস্তাটার একটা প্রান্তে একটা ব্রিজ আছে, ছোট্ট একটা খাল, খালের উপর ছোট্ট একটা ব্রিজ, এবং ওই রোডটা সন্ধ্যার পরে খুবই কম লোকজন চলাচল করে। আসলে ওই ব্রিজটাকে ঘিরে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা মানুষের কাছে প্রচলিত। আসলে কেউ কিছু দেখুক বা না দেখুক, মানুষ শুনে অনেক ভয় পায়। এই ভয়ঙ্কর ঘটনাগুলোর জন্য যে ব্রিজটাকে অনেক সময় অনেক কিছু দেখা যায়, কেউ বসে আছে বা কোনো মানে ভয়ঙ্কর অনেক লোকজন অনেক কিছু শুনছে, যার কারণে সন্ধ্যার পরে কেউ আসলে ওই রোডটা ব্যবহার করে না, সবাই অ্যাভয়েড করে চলে। তো স্বাভাবিকভাবে রোডটা ছিল খুবই জনশূন্য, সে আসতে থাকে এবং সে একটা বিষয় নোটিশ করে, যখন সে হসপিটাল থেকে লাশটা নিয়ে রওনা দেয় এবং লাশটার পেছনে একটা কুকুর আসে অনেকটা সময় পর্যন্ত। একটা সময় কুকুরটাকে আর দেখা যায় না। সে আসলে বিষয়টা খুব নর্মালি নেই যে কুকুর একটা আসতেই পারে, স্বাভাবিক। একটা পর্যায়ে লাশটাকে সে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। যখন সে ব্যাক করবে, ব্যাক করার পথে তার সাথে সে ঘটনাটা ঘটে। যখন সে ওই ব্রিজটার কাছে পৌঁছায় ব্যাক করার পথে, তো ব্রিজটার এক প্রান্তে 2টা লোক দাঁড়ানো, গায়ে চৌকিদারদের মতো পোশাক, অর্থাৎ গ্রাম্য দেশে যে সিকিউরিটি হিসেবে রাত্রে কাজ করে যারা, তাদেরকে সাধারণত চৌকিদার বলে। তো ওই টাইপের পোশাক পরা 2টা লোক তাকে দাঁড় করে, বলে যে আমাদেরকে অমুক জায়গায় নামাই দিও। বলে ঠিক আছে উঠেন। তো 2জনে উঠে বসে তার ভ্যানে সে চালাচ্ছে। সে ব্রিজটা পার হয়ে চলছিল, কিছুক্ষণ যাওয়ার পর সে মানে পিছনে বসে কেউ কোনো কিছু খাচ্ছে, যে কর্মর মচমচ করে কেউ যদি কিছু খায়, সাউন্ড, এরকম একটা সাউন্ড সে পায়। সে প্রথমত সাউন্ডটাকে নর্মালি নেই যে কোনো খাবার দাবার হয়তো বা খাচ্ছে। একটা পর্যায়ে সে আসলে দেখতে চায় আসলে বিষয়টা কি, এতক্ষণ যাবত তারা খাচ্ছে। সে যখন টার্ন করে দেখে একটা চৌকিদার বসে আছে আর অপরজন শুয়ে আছে, এবং তার দেহ থেকে তার মাথাটা ছিল সম্পূর্ণ আলাদা এবং খুবই রক্তাক্ত ছিল পুরো দেহটা। আর অপর যে চৌকিদারটা, সে তার একটা হাত ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। সেই দৃশ্য দেখে আর ওখানে দাঁড়াইতে পারে না, খুবই সাহসী ছিল। এরপরও সেখান থেকে একটা দৌড় দেয় এবং চিৎকার দিয়ে পার্শ্ববর্তী একটা বাড়ির উঠোনে সে পড়ে যায়। তো লোকজন সকালে যখন তাকে উদ্ধার করে, সে তাদেরকে ঘটনাটা শেয়ার করে। এবং দুঃখজনক বিষয় ছিল এই যে রাসেল ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি বেশ কিছুদিনের মধ্যে সে খুব অসুস্থ হয়ে পড়ে এবং অনেক ট্রিটমেন্টের পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়, সে আসলে মারা যায়, প্রচন্ড জ্বরে ভোগে এবং একটা পর্যায়ে সে মারা যায়। তো খুবই প্রসিদ্ধ একটা ঘটনা, এটা আমাদের অঞ্চলে অনেকেই জানে। এই ছিল রাসেল ভাই স্টোরি। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, রেডিও FM and ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramin Phone.
Yes, the night comes alive with Gramin Phone. You were listening to Radio Futi Red FM. আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথি আপনার পরিবারের চাইলে এবং এই এক্সোসিজম নিয়ে দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা আপনাদের ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠান। আমি চলে যাবো একটা অডিও ক্লিপ না, আমরা চলে যাবো একটা ইমেইলে। আমার কাছে আরো একটা ইমেল আছে, সেই ইমেলটা পেয়েছি এবং এই ইমেলটাও আমি আপনাদের কাছে পড়ে শোনাতে চাই। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকার দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। শত ক্লান্তি ও ব্যস্ততার মাঝেও ভূত এফএমের এপিসোডগুলো কখনোই মিস করি না। আমি ছোটবেলা থেকেই একটু প্যারানরমাল জিনিসগুলোর প্রতি আগ্রহ বোধ করি, তাই সুযোগ পেলেই প্যারানরমাল জায়গাগুলোতে ভ্রমণে গিয়ে কিছু এক্সপেরিয়েন্স করতে বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। তাছাড়া মুরব্বীদের কাছ থেকে হতবাক করা প্যারানরমাল ঘটনাগুলো শোনা এবং সংগ্রহ করতে বেশ ভালো লাগে, যার কারণে ইতিপূর্বে আমি বহুবার সেগুলো রহস্য অনুসন্ধান করতে গিয়ে নানাবিধ সমস্যার ভেতরে পড়েছি। আমার লেখার হাত খুব বেশি একটা ভালো না, তাই অনেক ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স ও ঘটনা থাকা সত্ত্বেও কখনো লেখার সাহস করে উঠতে পারে, কিন্তু এই পর্যন্ত পড়ে মনে হলো আপনি চমৎকার লেখেন। আমার সবচেয়ে ভালো বন্ধু সজলের অনুরোধে আজ ভূত এফএমে একটি ঘটনা শেয়ার করার কিছুটা উৎসাহ পেয়েই লেখা শুরু করলাম। যদিও জানি আমার লেখার হাত একটা ভালো না, ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না। যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন, না পড়লে কোনো দুঃখ নেই। ৭১-এর কয়েক বছর পরের ঘটনা। বলা বাহুল্য যে ৭১-এর পরে দেশের অবস্থা পরিস্থিতি কতটা স্বাভাবিক ছিল, বা ঘটনাটি ঘটেছিল আমার এক আম্মুর সাথে খুলনার খালিশপুরে হাউজিং স্টেট এলাকায়, এবং আম্মুর তখন আনুমানিক ১১-১২ বছর বয়স। আম্মুর কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করলাম, সুতরাং কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়। তখন খালিশপুর হাউজিং স্টেটে প্রতিটা লাইনেই বিরাট বিরাট বড় বড় ড্রেন ছিল। ড্রেনগুলো প্রশস্ততা ও লম্বায় উভয় দিক থেকেই ভালোই বড় ছিল। বলা বাহুল্য যে যারা ভালো লাফাতে পারে না তাদের পক্ষে ওই ড্রেনগুলো লাফিয়ে যাওয়া বা লাফিয়ে পার হওয়া বেশ মুশকিল ছিল। এবং যেহেতু স্বাধীনতার পর পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না থাকায় এবং বিদ্যুতের তেমন কোনো ব্যবস্থা না থাকায় ওই এলাকা ঘুটঘুটে অন্ধকার থাকতো, আর রাত হলে তো কথাই নেই। আম্মু ছোটবেলা থেকে একটু চঞ্চল প্রকৃতির ছিলেন এবং ভয় ভীতি কোনো কিছু রহস্যময় কোনো কিছু তাকে স্পর্শ করেন। মূল ঘটনায় আসে, একদিন বাসায় কোনো এক মেহমান আসলো, তো আম্মু আমার বাবাকে কিছু নাস্তা আনার জন্য বাজারে পাঠালেন। তার বাবাকে কিছু নাস্তা আনার জন্য বাজারে পাঠালেন। যেহেতু আগেই বলেছি বাজারে যেতে হলে বড় বড় প্রশস্ত ড্রেন লাফ দিয়ে পার হয়ে যেতে হয়, তো আম্মু যথারীতি বাজার থেকে বেরিয়ে বড় বড় প্রশস্ত ট্রেনগুলো লাফিয়ে লাফিয়ে বাজারের পথে এগোতে লাগলেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্বিঘ্নে বাজারে নাস্তা কেনার পর আবারও আম্মু প্রশস্ত ট্রেনগুলো লাফিয়ে বাড়ি ফিরতে লাগলেন। আগেই বলেছি ট্রেনগুলোর লম্বা এবং প্রশস্ততার কথা বেশ বড় ছিল। আম্মু ভাবলেন দেখে শুনে একটু সময় নিয়ে ট্রেনগুলো লাফানো দরকার, পার হওয়া দরকার, এবং তিনি সেটাই করছিলেন। তাছাড়া বেশ অন্ধকার পরিবেশ সেখানে ছিল, চাঁদের আলো ছাড়া কোনো ধরনের আলোর ছিটে ফোটাও ছিল না। তো আম্মু একটি ট্রেন লাফিয়ে পার হবার সময় জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই লক্ষ্য করলেন যে ট্রেনের ডান পাশ থেকে কোন একটা মাছের মতো অবয়ব ট্রেনের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে এগিয়ে আসছে। আম্মু সেটাকে ভালোভাবে লক্ষ্য করলেন। এক পর্যায়ে জিনিসটি ঠিক আম্মুর সামনে এসে থামলো। আম্মু চাঁদের আবছা আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন তার মুখমণ্ডল সম্পূর্ণ মানুষের মতো এবং সমস্ত শরীর লোম দ্বারা আবৃত, এবং পেছন দিকটা মাছের লেজের আকৃতি বিশিষ্ট। নীল চোখ, তার চোয়াল থেকে দাঁত বেরিয়ে আসছে, মাথা বিস্তৃত লম্বা ঘন কালো চুল, তার শরীর থেকে বিচ্ছিরি একটা দুর্গন্ধ আসছে। আম্মু পরিস্থিতি অনুধাবন করার আগেই আগন্তুক বলে উঠল, কোথায় যাচ্ছিস? আম্মু ভয়ে প্রায় প্রকম্পিত অবস্থায় দ্রুত ট্রেনগুলো লাফিয়ে ছুটতে লাগলো। ভয়ঙ্কর অবয়বটি আম্মুর পেছন পেছন ছুটতে লাগলো। আম্মুর বর্ণনা মতে অবয়বটি আম্মুকে অনেক দূর পর্যন্ত, প্রায় ৩ রাস্তার মোড় পর্যন্ত ধাওয়া করলো। আম্মু বাসায় ঢোকার সাথে সাথে মাটিতে পড়ে জ্ঞান হারালো। এর একটু পরে আম্মু স্বাভাবিক হলে তার সাথে কি হয়েছিল জানতে চাইলে আম্মু সমস্ত ঘটনা খুলে বললেন, এবং সাথে সাথে আমার আম্মুর বাবা অর্থাৎ আমার নানা লাইট নিয়ে ছুটলেন, কিন্তু কোথাও কিছু নেই। তবে অবয়বটি যে শেষ পর্যন্ত ধাওয়া করেছিল সেই পর্যন্ত কাদার ছাপ পড়েছিল। সেই কাদার ছাপটি এমনই অবয়বপূর্ণ ছিল যে যেই দেখেছে সেই বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কিছুদিন পর আমার নানা একটি ঘটনা জানতে পারলেন যে যুদ্ধ চলাকালীন সময় মিলিটারিরা কোন এক বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করে এবং সে ট্রেনের মধ্যে ফেলে রেখেছিল, এবং লাশটির উপরে নৃশংসভাবে হত্যা চালানো হয়, এবং লাশটি হয়তো এই কারণে এই জায়গাটা হন্টেড ছিল এবং এই জায়গাটাতে অনেকেই অনেক কিছু দেখেন বা এরকম ব্যাপার স্যাপার সেখানে প্রচলিত আছে আর কি। যাই হোক, আমি জানি না যে আসলে ঘটনা কি বা আসলে কেন ঘটনাটি ঘটেছিল, কিন্তু আমি এটাও জানি না যে আসলে এরকম একটা হত্যা
পেছনে এটার সাথে কোনো সম্পর্কিত কিনা, কিন্তু ঘটনাটি ঘটেছিল এটাই তিনি জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা